দেখুন, মোটামুটিভাবে যে কোনো রহস্যকে 3 ভাগে ভাগ করা যায়। হু ডান ইট মানে কে করলো, হাউ ডান ইট মানে কিভাবে করলো, এবং ওয়াই ডান ইট মানে মোটিভ, কেন করলো। কিন্তু আজ ট্যাংরায় যে হাড়হিম করা ঘটনা সামনে এলো তা কোথাও এই 3 ধরনের প্রশ্নের ধোঁয়াশাকে আরও ঘন করে তুলছে। সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। বাইপাসে দুর্ঘটনায় 3 আহতকে উদ্ধার করতে গিয়ে মিলল 3 নিহতের হদিশ। সামনে এলো ট্যাংরার ভয়াবহ ঘটনা। বাড়িতে পাওয়া গেল 2 গৃহবধূ ও তাদের একজনের মেয়ের দেহ। পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয় প্রশ্ন, 2 মহিলার গলাতেই ক্ষতচিহ্ন, একজনের 2 হাত আর একজনের 1 হাতে শিরা কাটা। বাড়ি থেকে মিলল কাগজ কাটার একটাই ছুরি, কিন্তু একই ছুরি দিয়ে আলাদা আলাদা ঘরে আত্মহত্যা কিভাবে সম্ভব? তৃতীয় প্রশ্ন, বাড়ির দোতলায় 3 মহিলার দেহ আর 1.5 তলার ফ্লোরে মিলল রক্তের দাগ। 2 স্ত্রী ও মেয়ের মৃত্যুর পর কি উদ্দেশ্যে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন এই 2 ভাই? চতুর্থ প্রশ্ন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরে আচমকা বন্ধ হয় চামড়ার দস্তানার রফতানির ব্যবসা। দেনার দায় ডুবে যায় পরিবার, শুরু হয় পাওনাদারদের উৎপাত। তবে কি পাহাড় প্রমাণ দেনার ভারী কাল হয়ে দাঁড়ালো এই পরিবারের? পঞ্চম প্রশ্ন, সরকারের তৈরি বুলেট বন্দুক সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকেই পৌঁছে যাচ্ছে অপরাধীদের হাতে। তদন্তে নেবে চাঞ্চল্যকর দাবি রাজ্য পুলিশের, এসটিএফের। লালবাজারের নাকের ডগায় দিনের পর দিন কিভাবে চলছিল এই সংগঠিত অপরাধ। তবে শুরুতেই আজ দেখাবো দিনের সব থেকে বড় খবর। দুর্ঘটনার সূত্র ধরে উদ্ধার হলো 3 মৃতদেহ। হাড় হিম করা ঘটনা খাস কলকাতায়। এক জায়গা থেকে উদ্ধার 3 আহত, আরেক জায়গা থেকে উদ্ধার 3 মৃত। আহতরা রাস্তার উপরে, মৃতরা ঘরের মধ্যে। আহতদের জিজ্ঞাসাবাদ করে মৃতদেহের হদিশ। একই পরিবারের 6 সদস্য, কারো হাতের শিরা কাটা, কেউ জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। কলকাতার বুকে এক ভয়ঙ্কর ঘটনা, টানটান নাটক, জটিল রহস্য, যা হার মানাবে রোমহর্ষক রহস্য রোমাঞ্চ গল্পকেও। রুবি হাসপাতালের মোড় থেকে অভিষিক্তার দিকে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে একটি মেট্রো পিলারের সাথে গাড়িটি, এবং এরপরই গাড়ি থেকে 3 জনকে উদ্ধার করা হয়, যারা এই মুহূর্তে যাদের চিকিৎসা চলছে এই রুবি হাসপাতালে। আপাত দৃষ্টিতে শুরুতে মনে হয়েছিল নিছক একটি পথ দুর্ঘটনা। মঙ্গলবার ঘড়ির কাঁটায় রাত প্রায় 3:15 বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে একটি গাড়ি মেট্রোর পিলারে ধাক্কা মারে। গাড়ি থেকে এক নাবালক সহ 3 জনকে উদ্ধার করে রুবি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানতে পারে আহত 3 জনের মধ্যে 2 জন পেশায় চর্ম ব্যবসায়ী প্রসূন দে ও প্রণয় দে, 2 ভাই। সঙ্গে ছিল প্রণয়ের 15 বছর বয়সী ছেলে। কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করতেই হতভম্ব পুলিশ। তদন্তকারীদের চোখ কপালে। আরে এ তো কোনো নিছক পথ দুর্ঘটনা নয়, ভয়ঙ্কর এক কাণ্ড। কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার জানান, দুর্ঘটনায় আহত এক ভাই দাবি করেন তারা পিলারে গাড়ির ধাক্কা মেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আর তাদের ট্যাংরার বাড়িতে পড়ে রয়েছে 3 জনের মৃতদেহ। ওই ব্যক্তি দাবি করেন তার এবং তার ভাইয়ের স্ত্রী পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়ে আত্মঘাতী হয়েছেন। সঙ্গে রয়েছে মেয়েও। খবর পেয়েই ট্যাংরার চিত্তনিবাস নামের এই বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। তারা সোজা 4 তলার এই বাড়ির ওপরে উঠে যান। দেখা যায় 3টে ঘরে পড়ে রয়েছে 3 জনের মৃতদেহ। একটি ঘরে প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, আরেকটি ঘরে প্রসূনের স্ত্রী রমি, আরেকটি ঘরে প্রসূন ও রমির মেয়ে প্রিয়ঙ্বদার মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত রমি ও সুদেষ্ণার 2 হাতেই ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজনের গলায় গভীর ক্ষত এবং আরেকজনেরও কাট ইনজুরি রয়েছে। পাশাপাশি তদন্তকারীরা এটাও জানতে পাচ্ছেন যে রুবি হাসপাতালে ভর্তি হওয়া কিশোরের ডান হাতের কবজির কাছেও ক্ষতচিহ্ন রয়েছে। There are 3 deceased person, 2 female of 39 years and 43 years and একজনের 15 years. So there are injuries on throat and wrist of 2 persons, and আরেকজনের injury আছে, bruises on lips and nasal region, minor gun. ভিতরে আর কি ইনজুরি আছে and corresponding ইনজুরি কিছু যদি থাকে তো সেটা পোস্টমর্টমের পরে ভালো করে বোঝা যাবে। 3টি আলাদা ঘর থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার হলেও পুলিশ সূত্রের খবর মেজানিন ফ্লোরে মিলেছে রক্তের দাগ। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইনজুরি আছে হাতে, তো 3 জন হয়তো ওটাতে মারা গেছেন। 3 জন মহিলা মারা গেলেন, 3 জন পুরুষ এখনো বেঁচে।
আত্মহত্যা নাকি খুন? কি কারণে এই মর্মান্তিক পরিণতি? প্রকাশ সিনহা, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই শহরে হাড়হিম করা অপরাধের ঘটনা কম ঘটেনি। এর আগে গোটা পরিবারের একসঙ্গে রহস্য মৃত্যুর ভয়াবহ ঘটনারও সাক্ষী হয়েছে কলকাতা। আমি নিজে 2004 সালে চারু মার্কেটে এই ধরনের বীভৎস দৃশ্যের সাক্ষী হয়েছিলাম সাংবাদিকতার সূত্রে। তারপর 2012-তে মুর এভিনিউতে এই একই ধরনের ঘটনা ঘটেছে, এই চ্যানেলেই আপনারা দেখেছেন। কিন্তু আজ ট্যাংরায় যে ভয়ঙ্কর ঘটনা সামনে এলো তা মোটেই একমাত্রিক নয়, বরঞ্চ নানা দিক থেকে পরতে পরতে রহস্যে ঘেরা। হত্যা না আত্মহত্যা তা নিয়ে যেমন প্রশ্ন আছে, মোটিভ নিয়েও কিন্তু রহস্যের ধোঁয়াশা কাটছে না। ধোঁয়াশা কাটাতে কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধান ডক্টর নজরুল ইসলামকে দিয়ে শুরু করব। নজরুলদা, এক হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, খুন না আত্মহত্যা। আমি একেবারে সাধারণ মানুষের কয়েকটা প্রশ্ন যেগুলো আমাদের দেখতে দেখতে মনে উঠেছে সেগুলো আপনাদের সামনে রাখবো। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি বলেছেন যে ময়না তদন্তের আগে খুন না আত্মহত্যা সে কটা বোঝা যাবে না, এবং ময়না তদন্ত আপনাদের জানিয়ে রাখি হবে আগামীকাল সকাল 10টায়। কিন্তু তার আগে খটকাগুলো, এক যে দেখুন, 3 জন 3টে আলাদা ঘরে আত্মহত্যা করলেন, যৌথ সিদ্ধান্ত। যিনি বেঁচে আছেন যে 2 ভাই তাদের একজন বলছেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সাধারণত দেখা যায় যে একসঙ্গে একটা ঘরে তারা থাকাটাই স্বাভাবিক ছিল। 3 জন 3টে ঘরে থাকাটা খুব অস্বাভাবিক এমন বলা যাচ্ছে না, কিন্তু 2 নম্বর প্রশ্নটা শুনলে বুঝবেন কেন এটা অস্বাভাবিক। এক হচ্ছে যে একটা মাত্র কাগজ কাটা ছুরি পাওয়া গেছে বলে কলকাতা পুলিশ কমিশনার স্বয়ং জানিয়েছেন। অর্থাৎ এটা আমাদের মানতে হবে যে ছুরিটা শেয়ার করে 3 জন তাদের হাত এবং গলা কেটে তারা 3টে আলাদা ঘরে চলে গেলেন। কেন? সত্যি কি সেটা সম্ভব? 3 নম্বর প্রশ্নে আসবো। 3 নম্বর প্রশ্ন যে দোতলার 3টে ঘরে আলাদা আলাদা ঘরে 3 জন ধরে নিলাম আত্মহত্যা করলেন, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, কিন্তু ম্যাজানিন ফ্লোরে রক্তের দাগ যেটা 1.5 তলায় গ্যারেজের ওপরে, সেখানে এলো কি করে? তারা তো একেবারে দোতলার 3টে আলাদা ঘরে আত্মহত্যা করেছেন, 1.5 তলার ঘরে রক্তের দাগ তাহলে কিসের? 4 নম্বর প্রশ্নে আসি যে একজন বধূর 2 হাত কাটা, 2 জন বধূর গলায় গভীর ক্ষতচিহ্ন অর্থাৎ আত্মহত্যার চেষ্টা, আরেকজনের একজন ওই ছুরি বা ইত্যাদি কিছু দিয়ে নিজের একটা হাত কেটেছেন, এটুকু ধরে নেওয়া যায়। তিনি আবার তার আরেকটা হাত কাটলেন এবং 2 জন সেই অবস্থায় তাদের গলা কাটলেন। এটা একটা মানে স্বাভাবিক বুদ্ধিতে এক্সপার্টরা বলতে পারবেন, কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধান বলতে পারবেন, কিন্তু আমাদের খটকা লেগেছে। 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বর যে খটকাটা আছে সেটা হচ্ছে যে পায়েসের সঙ্গে 3 জনই নাকি ঘুমের ওষুধ খেয়েছিলেন। তাহলে আচ্ছন্ন অবস্থায় তারা নিজেদের 2 জনই তার গলা কাটলেন এবং হাতের শিরা কাটলেন, একজন আবার 2 হাতের শিরাই কেটে ফেললেন, সফলভাবে কাটলেন ওই আচ্ছন্ন অবস্থায়। সেটা কি সম্ভব? আমি ডক্টর নজরুল ইসলামের কাছে আসবো। নজরুলদা, এই হচ্ছে খটকার বেসিক জায়গাগুলো আমাদের, আপনার কাছে কি উত্তর আছে? দেখুন, 2 ভাই এবং বড় ভাই ছেলে বেঁচে আছেন, একদম। তারা যদি একটু সুস্থ হন এবং পুলিশের লোকরা যদি তাদের ভালোভাবে জেরা করতে পারেন, তাহলে ঘটনাটা কি সেটা পুরোপুরি জানা যাবে। এখন পর্যন্ত যেটুকু আপনারা দেখাচ্ছেন সেটা থেকে একটা কথা মনে হওয়া স্বাভাবিক, যে এই যে 2 মহিলা এবং একজনের কন্যার যে মৃতদেহ যেভাবে পড়ে আছে, তারা একসঙ্গে যাকে সুইসাইড প্যাক্ট বলে সেইটা করে আত্মহত্যা করেছেন সেটা মনে হচ্ছে না। আলাদা আলাদা ঘরে আছে, এমন হতে পারে যে আলাদা আলাদা সময়ে তাদেরকে হত্যাও করা হয়েছে। তাদের উপর এই হত্যাটা করার জন্য তাদেরকে রাজি করে করানো হয়েছে না তাদের উপর চাপ সৃষ্টি করে করানো হয়েছে, এটা তদন্ত সাপেক্ষ। কিন্তু যেহেতু বডি আলাদা আলাদা ঘরে আছে এবং রক্তমাখা ছুরি একটাই পাওয়া গিয়েছে এবং অন্য জায়গায় রক্ত পাওয়া যাচ্ছে, এর থেকে মনে হয় খুব স্বাভাবিক যে স্লিপিং পিল হোক বা অন্য কোনো মাদক তাদেরকে খাওয়ানো হয়েছিল, এটা হতে পারে। পোস্টমর্টম রিপোর্ট হলে, ভিসেরা পরীক্ষা করলে এটা একদম খুব পরিষ্কারভাবে জানা যাবে। কিন্তু তারপরে বুড়ারি কাণ্ডে আমরা দেখেছিলাম গোটা পরিবার কিন্তু একই জায়গায় তাদের প্রাণহীন দেহগুলো পাওয়া গেছিল। আমি পরে আসছি। হ্যাঁ, তো এইটা যখন তারা মাদকে
তন্দ্রাচ্ছন্ন হন বা মরে গিয়েছেন এরকম মনে হোক, তারপরে আমার ধারণা যে তাদের মৃত্যু নিশ্চিত করতে এই যে হাতের শিরা বা গলায় কোপ এগুলো দিয়ে পরীক্ষা করা হয়েছে যে তারা সত্যিকারে মরে গিয়েছে কিনা। তার মানে যারা জীবিত আছেন সেই দুই ভাইয়ের কেউ একজন করেছেন অথবা দুজনে করেছেন। দেখুন, সাধারণত যেখানে একসঙ্গে অনেকে সুইসাইড প্যাক্ট হোক বা একজন ইনিশিয়েট করে অন্যদের মরতে রাজি করে মারুক, সেক্ষেত্রে তো একজন ইনিশিয়েটার থাকেন। এখন এই দুই ভাইয়ের মধ্যে ইনিশিয়েটারটা কে সেটা খুব ভালোভাবে জেরা করার পরই জানা যাবে। কিন্তু এখন যতটুকু মনে হচ্ছে যে এই তিনজন, দুজন মহিলা একজন কিশোরী যে নিহত হয়েছেন, আমার মনে হচ্ছে তাদেরকে মানে মাদক বা অন্য কিছু বিষ খাওয়ানো হলেও তাদের মৃত্যু নিশ্চিত অন্য লোক করেছেন, তারা নয়। এরপরে দেখুন আপনারা যখন তারা বাড়ি থেকে বেরোচ্ছে তাদের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, যদি এটা একদম ঠিক ফুটেজ হয়ে থাকে তাহলে তাদের ভাবধারা দেখে কিন্তু মনে হচ্ছে না যে তারা আত্মহত্যা করতে যাবে। আর আত্মহত্যা করতে গেলে যেখানে সুইসাইড প্যাক্টে আপনারা যে থিওরি বিভিন্ন চ্যানেল থেকে দেখানো হচ্ছে, তাহলে তিনজন যখন এখানে সুইসাইড করতে পারছে, বাকি তিনজনের অন্য জায়গায় যেতে হবে কেন? এটা কিন্তু ওই একসঙ্গে সকলের যে সুইসাইড প্যাক্ট এ তত্ত্বকে সমর্থন করে। একদম। এরপরে যে তারা সিসিটিভির ফুটেজে যখন তারা বাড়ি থেকে বেরোচ্ছে দেখা যাচ্ছে, আর এখানে যে ঘটনা ঘটেছে তার মধ্যে যে সময়টা আছে, ভোর রাত্রে আপনারা বেরিয়েছেন কিনা জানি না, পুলিশের কাজ করার সুবাদে আমাদের রাত্রে সব সময় বেরোতে হয়, বছর নাইট ডিউটি থাকে। তো তাহলে ওই সময়টা রাস্তায় জ্যাম থাকে। ঠিক। তাহলে ওই ট্যাংরা থেকে সেই জায়গায় পৌঁছতে যে সময়ের ব্যবধান দেখা যাচ্ছে সেটা ব্যবধান হতে পারে। আমি একটু ডেটাটা দিই, সেটা হচ্ছে মধ্যরাতে ট্যাংরা থেকে 7 কিলোমিটার দূরে অভিষিক্তা মোড়, সেইখানে আসতে 2.5 ঘন্টা সময় কেন লাগলো? ওই সময়টা তারা কি করছিলেন? তদন্ত করলে আসল কারণগুলো বেরিয়ে আসবে, যে তারা কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে। তারপরে তো পুলিশ ইতিমধ্যে বলছে যে তারা এই ফোনগুলো পরীক্ষা করছেন। এই যে সেদিন বাড়িতে যারা লোক এসেছিলেন তাদের মধ্যে একজন পার্টনার তো বলছেন যে আমি গিয়েছিলাম, বাকি কারা এসেছিলেন, তাদেরকে কারা পাঠিয়েছিল। বেশ এইখানে আরেকটা রহস্য আছে, সেটা হচ্ছে প্রতিবেশিনী একেবারে সকাল থেকে বলছেন যে বিকেলের পর বাড়ির একটা আলোও জ্বলেনি। আমি এটার কি অর্থ হতে পারে আমি তাতে আসবো, কিন্তু যে টাইমলাইনটা নজরুল সাহেব বললেন আমি খুব পরিষ্কার আপনাদের সামনে রাখছি। আবার বলছি, মধ্যরাতে ট্যাংরা থেকে অভিষিক্তা মোড়ে এই দুই ভাইয়ের কেন 2.5 ঘন্টা সময় লাগলো? সিসিটিভি ফুটেজ কি বলছে? সিসিটিভির ফুটেজে সময় দেখা যাচ্ছে গতকাল রাত 12:54 নাগাদ গ্যারেজ থেকে এই গাড়ি বের হচ্ছে। তার সঙ্গে অবশ্যই টালমাটাল পদক্ষেপের কারণ আমরা অনুসন্ধান করব, কিন্তু 12:54 বেরিয়ে যখন পিলারে ধাক্কা মারছে অভিষিক্তা মোড়ের কাছে সেই গাড়ি, তখন ঘড়িতে দেখা যাচ্ছে, সিসিটিভির ঘড়ি বলছে রাত 3:31। আবার সেই প্রশ্ন যে প্রায় 2.5 ঘন্টা সময়, তাহলে এই গাড়িটা কোথায় ছিল, কি করছিল? পরের প্রতিবেদন। বিশাল 4তলা বাড়ি, চামড়ার বড় ব্যবসা, গ্যারাজে ফক্সওয়াগেনের ভেন্টো গাড়ি, আপাত দৃষ্টিতে সম্ভ্রান্ত সুখী সচ্ছল পরিবার। বড় ভাই প্রণয় দে, তার স্ত্রী সুদেশনা ও এক মেয়ে প্রিয়ম্বদা, ছোট ভাই প্রসূন দে, স্ত্রী রমি ও এক ছেলে, এই নিয়েই সংসার। অনেক পুরনো লোক এনারা। এখানে দুই ভাই, ওনাদের হ্যান্ড গ্লাভসের ব্যবসা আছে, ভদ্রভাবে থাকে এবং খুব একটা পাড়ার সঙ্গে মেশে না। আমরা ছোটবেলা থেকেই ওদের দেখি, যে জানি আমাদের সামনেই বড় হয়েছে। হঠাৎই সব তছনছ। পরিবারের 3 মহিলা সদস্যের মৃতদেহ উদ্ধার, 3 পুরুষ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কি হলো ডে পরিবারে? 3 মহিলা সদস্যর মৃত্যু হলো কি করে? তারা কি আত্মঘাতী হলেন, নাকি কেউ তাদের খুন করলো? বড় ভাই প্রণয়, ছোট ভাই প্রসূন ও প্রসূনের ছেলে গাড়িতে উঠে কি করতে চেয়েছিলেন? আত্মহত্যা করতে চেয়েছিলেন, নাকি পালানোর পরিকল্পনা ছিল? সিসিটিভি ফুটেজ অনুযায়ী মঙ্গলবার রাত 12:51 বাড়ির গেট খুলে বের হলেন ছোট ভাই প্রসূন দে। গ্যারেজ থেকে গাড়ি বের করলেন, আবার বাড়ির ভেতরে ঢুকলেন। 12:54
বাড়ি থেকে বেরিয়ে বসলেন চালকের আসনে। একই সময় বাড়ি থেকে বেরোলেন বড় ভাই প্রণয়দের ছেলে, গিয়ে বসলো বাঁদিকে ড্রাইভারের পাশে। এরপর বাড়ি থেকে বের হলেন বড় ভাই প্রণয়। সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট সন্তর্পণে দরজা বন্ধ করছেন তিনি, যেন কেউ কিছু শুনতে না পায়। এরপর বেরোলো গাড়ি। মঙ্গলবার রাত 3:31 নাগাদ অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ট্যাংরা থেকে অভিষিক্তার দূরত্ব 7 কিলোমিটার। গভীর রাতে ফাঁকা রাস্তায় গাড়িতে 15 মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব। তাই প্রশ্ন হচ্ছে, প্রায় 2.5 ঘন্টা ধরে গাড়ি নিয়ে কি করছিলেন দে ব্রাদার্স? পুলিশ সূত্রে দাবি, আহতদের দাবি, নিউ টাউন সহ শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন তারা। একবার লরির পেছনে সজোরে ধাক্কা মারারও পরিকল্পনা করেছিলেন, কিন্তু লরিতে ধাক্কা মারলে লরির চালক অকারণে ফেঁসে যাবেন, তাই শেষমেশ মেট্রোর পিলারে ধাক্কা মারার সিদ্ধান্ত নেন। আমরা এই মুহূর্তে বাইপাসের ওপরে ঠিক দুর্ঘটনাস্থলের সামনে রয়েছি। এদিন এখানে কলকাতা পুলিশের তরফে অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম নন গভর্নমেন্ট এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক কী ঘটেছিল সেই সংক্রান্ত রিপোর্ট পাওয়ার জন্য। মূলত দুর্ঘটনার আগে থেকে শুরু করে ঠিক কী ঘটনা ঘটেছিল এই সম্পর্কে বিস্তারিত অ্যানালাইসিস রিপোর্ট এই সংস্থার তরফে দেওয়া হবে কলকাতা পুলিশের কাছে। অ্যাজ পার ওনার স্টেটমেন্ট এটাই আছে কি এখানে অ্যাটেম্প্ট করেছিলেন, তারপরে ওনারা গিয়ে ওখানে অ্যাটেম্প্ট করেছিলেন। পুলিশ সূত্রে দাবি, বড় ভাই দাবি করেছেন এর আগে 17 তারিখ পায়েসে ঘুমের ওষুধ ও প্রেশারের ওষুধ মিশিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তারা, কিন্তু ব্যর্থ হন। তারা কি সত্যি বলছেন নাকি আরো রহস্য রয়ে গেছে? এই প্রশ্নের এখনো কোনো উত্তর নেই। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর সব্যসাচী মিত্রের কাছে আসবো। ডক্টর মিত্র, আর একটা খটকা এবং অস্বাভাবিকতা আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে কাদের প্রাণহীন দেহ পাওয়া গেল? যে বাড়ির 3 জন মহিলার, 2 জা এবং তাদের একজনের কন্যা যে নাবালিকা। আমি যদি ধরেও নিই যে 3 জন আত্মহত্যা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারা 3 জনই, লক্ষ্য করুন, ঘটনাচক্রে পুরুষ। আমি বলছি 2 ভাই এবং বড় ভাইয়ের নাবালক পুত্র। এর মধ্যে কোথাও কি আরেকটা লিঙ্গ বৈষম্য কাজ করছে? লক্ষ্য করুন, আমি যদি এখনো পর্যন্ত যিনি কথা বলতে পেরেছেন শুধু তার ভার্সনটা ধরি, তাহলে ফাইনাল কল নেওয়ার অধিকার কিন্তু পুরুষের। পুরুষ 3 জন ঠিক করেছেন যে তারা লরির পেছনে গাড়িটাকে ধাক্কা দেবেন, নাকি বাড়ির ছাদ থেকে ঝাঁপাবেন, নাকি গাড়ি নিয়ে এই অভিষিক্তার কাছে মেট্রোর থামে ধাক্কা দেবেন। আমি বলছি যে লিবার্টি টু চুজ সেটা কিন্তু পুরুষের, এবং তারা যখন বেরোচ্ছেন তারা ভেরি ওয়েল ইনফর্ম যে, আমি অন্য খুন বা আত্মহত্যাতে এই মুহূর্তে যাচ্ছি না, যে বাড়ির 3 জন মহিলা, একটি বাচ্চা এবং তাদের মা এবং আরেকজন তার যা, 3 জনই মারা গেছেন। অর্থাৎ কোথাও কিন্তু এই 3 জন ভাগটা একটু অস্বাভাবিক লাগছে না আপনার, অথবা খুব তাৎপর্যপূর্ণ লাগছে না? অ্যাবসলিউটলি, আমি খুব খুশি যে আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন। অ্যাকচুয়ালি হোল সিচুয়েশন ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ এটা একটা মানে সিনেমার মতো হচ্ছে, এবং টু ফাইন্ড আউট এক্স্যাক্ট কজ উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ এত বেশি স্ট্র্যান্ড এটার মধ্যে আছে না, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করতে হবে। এবং আমি আসবার সময় লিখছিলাম যে কি কি হতে পারে, মানে পুরো ফ্লোচার্ট যদি করেন 1 পাতা ভরে যাবে, এটা থেকে এটা হতে পারে, ওটা থেকে ওটা হতে পারে। এবার ওই যে কথাটা জিজ্ঞেস করলেন যে এই যে 3 জন পুরুষ 3 জন মহিলা, এটাও আমার মাথায় এসেছিল যে এটা কেন ঘটলো। একটা হচ্ছে ভেরি সিম্পলিস্টিক রিজন, যে যারা ভিকটিম হয়, হ্যাঁ, অনেক হেল্পলেসনেসটা অনেক বেশি উইমেনদের মধ্যে থাকে। শারীরিক পাওয়ার বলুন, মেন্টালি অনেক বেশি চাপের মধ্যে থাকে পুরুষদের কাছ থেকে, এটা একটা কারণ হতে পারে। অথবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং অধিকার সবসময় পুরুষের এইভাবে হাতে থাকে। 2 নম্বর যেটা এখানে চিন্তা করতে হবে, দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা তো আমরা একটা বলছি যে এটা হতে পারে। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট, এত বড় একটা ফ্যামিলিতে যখন হলো, ওয়াজ দেয়ার এনি এম্বারেসিং সিচুয়েশন উইদিন দ্য ফ্যামিলি, যেটা মাল্টিপল রিলেশনশিপসের হতে পারে, সেক্সুয়াল কনোটেশন থাকতে পারে, এবং আরও নানা রকম থাকতে পারে, যেখানে এমন হতে পারে, যদি আমি ধরে নিই একটা স্ট্র্যান্ড যে এটা হোমিসাইড অর্থাৎ এটা মার্ডার, এবং একটা গ্রুপ অফ পিপল ডিসাইড করেছে আরেকটা গ্রুপ অফ পিপলকে মারবে, এটা কি একটা সোশ্যাল এম্বারেসমেন্ট কিংবা ফ্যামিলি এম্বারেসমেন্টের আউটকাম কিনা, এইটাও কিন্তু মাথায় রাখাটা দরকার। সুতরাং এই যে প্রত্যেকটা স্ট্র্যান্ডকে আলাদা করা দরকার, একটা হোমিসাইডকে আলাদা করা দরকার, সুইসাইডকে আলাদা করা। সুইসাইড যদি হয়, এই সুইসাইডটা কি প্রিসিডেশন না পোস্ট সিডেশন? একদম। কাটমার্কসগুলো এগুলো কি প্রিসিডেশন না পোস্ট সিডেশন?
কাট মার্কস গুলো ইজ সেলফ ইনফ্লিক্টেড নাকি ইনফ্লিক্টেড বাই সামবডি এলস। ঠিক। আর যদি হোমিসাইড হয়, ইজ দ্য হোমিসাইড উইদিন দ্য ফ্যামিলি অর আউটসাইড দ্য ফ্যামিলি? এখানে আউটসাইড দ্য ফ্যামিলিও রাখাটা দরকার। কারণটা হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট আপনারা বলছেন, এই ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট না, এখানে আমার একটা প্রশ্ন আছে। আউটসাইড দ্য ফ্যামিলি হলে এই যে পরিবারের দুজন পুরুষ, তারা তো যখন চুপচাপ গাড়িতে, যা মনে হচ্ছে বিয়ারের বোতল বুকে নিয়ে গাড়িতে উঠতেন না, তারা চিৎকার চেঁচামেচি করতেন, পুলিশ ডাকতেন, তারা কেন চেপে যাবেন যদি না ইনসাইড দ্য ফ্যামিলি হয়? হ্যাঁ, তারা চেপে যাবেন এই জন্য তাদের মধ্যেও হয়তো এই একই জিনিসটা স্ট্র্যান্ডটা চলছে, এবং একটা গ্রুপকে তারা অলরেডি মানে কেউ না কেউ বাইরে থেকে এসে মার্ডার করেছে, এবং দি আদার গ্রুপ ইজ আন্ডার ইন্টেন্স প্রেশার টু কমিট সুইসাইড। সুতরাং এই যে ফাইন্যান্সিয়াল, যেটা দেখুন ওনাদের বলছেন না যে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক বাণিজ্য ছিল, আমি আসার সময়, যদিও এটা হয়তো গল্পের গরুর মতো মনে হবে, কিন্তু আমাদের এরকম একটা ঘটনায় কিন্তু সব কিছু আইডেন্টিফাই করতে হবে, কারণ পুলিশ এখানে যেটা করা দরকার, এবং আমি শিওর ওনারা করবেন, যে প্রত্যেকটা ভার্টিকালসকে আলাদা আলাদা করে ইনভেস্টিগেট করা দরকার। এখানে একটা রাশিয়ান কানেকশন যখন আছে, এমনও তো হতে পারে যে ওই দেশেও প্রচুর দেনা এবং সেখানকার মাফিয়া ইজ ইনভলভ, উই ডোন্ট নো। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এই স্ট্র্যান্ডগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে যেহেতু দেনার কথা হচ্ছে, আমার সুযোগ্য সহকর্মীরা তারা কর্পোরেশনের একেবারে নথি তুলে এনেছেন যে এই যে কোম্পানিটা, আমি পরে এটা বিস্তারিত আসবো, যে প্রণয় কুমার দে এবং প্রসূন কুমার দে, তাদের কোম্পানি 2023-24 লাইসেন্স, যে কর্পোরেশনে ব্যবসা করতে গেলে যে কলকাতা কর্পোরেশনের লাইসেন্স নিতে হয়, সেটা উইথড্র করেছেন, অর্থাৎ ব্যবসা বন্ধ করার একটা অ্যাঙ্গেল খুব স্পষ্ট এবং কোনো দ্বিধাহীনভাবে বলা যায়। নিঃসন্দেহে আমি নিশ্চিত যে পুলিশও এই বিষয়ে নিশ্চয়ই ভাবছে যে কেন, কোন আর্থিক পরিস্থিতিতে একটা পরিবার তাদের ব্যবসাকে বন্ধ করার জন্য এইভাবে কর্পোরেশনের কাছে তারা কর্পোরেশনকে জানিয়েছেন যে তারা ব্যবসা বন্ধ করছেন। এর ডিটেলসে আমি আসব, কিন্তু তার আগে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে এই দোতলার ঘরে যদি এই 3টে বিচ্ছিন্ন আত্মহত্যার ঘটনা হয়, তাহলে 1.5 তলার ঘরে রক্তের দাগ এলো কোথা থেকে? রহস্য একটা নয়, প্রশ্নও একটা নয়। পরতে পরতে এই অনুষ্ঠানে সেই প্রশ্নগুলো তুলে ধরবো আমরা। দেখুন, বাইপাসের ওপর একটা ভয়াবহ দুর্ঘটনা, 3 জন গুরুতর জখম, আর সেই সূত্র ধরে প্রায় 8 কিলোমিটার দূরে ট্যাংরায় এই বাড়ি থেকে উদ্ধার হলো 3টি মৃতদেহ। চাঞ্চল্যকর বিষয় হলো এই সবাই একই পরিবারের সদস্য। গাড়ি দুর্ঘটনায় যে 3 জন আহত, তারা হলো সম্পর্কে 2 ভাই ও একজনের ছেলে, আর বাড়িতে যাদের দেহ মিলল তারা এই 2 ভাইয়ের স্ত্রী এবং একজনের মেয়ে। আর এই ঘটনা ঘিরে উঠে আসছে অজস্র প্রশ্ন। বাড়িতে যাদের মৃতদেহ মিলল তারা কি আত্মঘাতী হয়েছেন নাকি তাদের খুন করা হয়েছে? ট্যাংরার এই ঘটনায় 3 মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে দোতলা থেকে, কিন্তু পুলিশ সূত্রে দাবি বাড়ির মেজেনাইন ফ্লোরেও রক্তের দাগ পাওয়া গেছে। এখানেই প্রশ্ন উঠছে, কেউ হাত কেটে আত্মঘাতী হলে কি করে সে দোতলা থেকে মেজনাইন ফ্লোরে যাবে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি খুনের উদ্দেশ্যে কেউ তাদের হাত কেটেছিল? প্রশ্ন একাধিক রয়েছে, যার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তো এখনো অবধি আমরা সেরকম কিছু সুসাইড নোট পাই। আমরা এক্স্যাক্ট কারণ কি আছে, কেন মারা গেছে, সেটা পোস্টমর্টম থেকে বোঝা যাবে। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড ইজ দ্যাট ইফ সাম আদার থিং ইজ অ্যাভেলেবল, তো ভিসরা, কেমিক্যাল এক্সামিনেশন অফ ভিসরা উইল বি অ্যাগেন ইম্পর্ট্যান্ট। বাড়ির পুরুষদের নিয়েও রহস্য দানা বেঁধেছে। দুর্ঘটনায় আহত একজন দাবি করেছেন তারাও আত্মহত্যার চেষ্টা করতেই গাড়ি নিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মারে। এখানেও উঠছে প্রশ্ন, আত্মহত্যার পরিকল্পনা হলে আলাদা আলাদা কেন? 2 মহিলা থাকলেন বাড়িতে এবং ছেলেকে নিয়ে 2 ভাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন বাইরে। আত্মহত্যার চেষ্টা নাকি খুন করে পালানোর চেষ্টা? উঠছে প্রশ্ন। এসেছিল এখানে বেল বাজিয়েছিল? হ্যাঁ, অনেক লোক এসেছিল। হ্যাঁ, নাগাদ গতকাল 12টার সময় ছিল, বিকেল 4টার সময় ছিল, 8টার সময় ছিল। লোক খুঁজে খুঁজে চলে যাচ্ছ, বেল বাজাচ্ছ, সব বন্ধ। তাহলে কি ততক্ষণে বাড়ির মহিলাদের মৃত্যু হয়েছিল? তার লুকোতেই কি বাড়ির পুরুষরা দরজা খোলেননি? জল্পনা জোরালো হয়েছে প্রতিবেশীদের কথায়। মহিলাদের আমি দেখেছিলাম গত পরশুদিন মর্নিং এ ওরা জামা কাপড় মিলছিল, আর আমি দেখতে পাইনি। ইভেন আমি কালকে কাজের লোকও আমার জানলার সোজাসুজি দেখি, কিন্তু কালকে আমি কাজের লোককেও দেখতে পাইনি, কিছুই দেখি। বাড়ি পুরো ডিটেল অন্ধকার ছিল। পুলিশ সূত্রে দাবি বাড়ি থেকে একটাই ছুরি উদ্ধার হয়েছে, জানিয়েও প্রশ্ন উঠছে।
একটিমাত্র ছুরি দিয়েই পরিবারের সদস্যরা কি একে অপরের হাত কেটেছিলেন? আদৌ কি এটা সম্ভব? এবং এই বিষয় নিয়ে উঠছে কিন্তু জোরালো প্রশ্ন, নাকি কোনো একজন মহিলাদের হাত কেটেছিলেন খুনের উদ্দেশ্যে। ট্যাংরার এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে। এত প্রশ্নের কুয়াশা সরিয়ে এই ঘটনার কিনারা হবে কি করে? আবির দত্ত, প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবে। সলিলদা, এক হচ্ছে টাইম লাইন খুব গুরুত্বপূর্ণ। যদি এই তিনজন মহিলা তারা আত্মহত্যা করুন অথবা তাদের খুন করা হোক, দু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কেন বলছি? এক হচ্ছে যে প্রতিবেশী মহিলা তাই পরিষ্কার বলছেন যে বিকেলের পর থেকে 3 তলা বাড়িতে একটা ঘরেও আলো জ্বলেনি। কি হতে পারে? এক, তাহলে রাতে নয়, হয়তো দুপুরে অথবা বিকেলে সন্ধেবেলায় এই আত্মহত্যা অথবা খুন যেটাই হোক না কেন সেই ঘটনা ঘটে থাকতে পারে। দুই হচ্ছে যে তারা বলছেন বেশ কিছু লোক সারাদিন এসেছিল, তারা বেল বাজায়, তারা পাওনাদার হতে পারেন, কিছু চিৎকার চেঁচামেচি হয়, বহুক্ষণ বেল বাজিয়ে তারা কিছু চিৎকার করে চলে যান। আমি বলছি অর্থাৎ সবথেকে বড় প্রশ্ন ওঠে, তাহলে যখন তারা বেল বাজিয়েছেন এবং ভেতর থেকে সাড়া পাচ্ছেন না, তখন কি এই 3 জন মহিলার মৃত্যুর ঘটনা ঘটে গেছে? এবং যে 3 জন পুরুষ সদস্য রাতে যাদের বেরোতে দেখা যাচ্ছে, তারা কি ইচ্ছে করে আত্মগোপন করেছিলেন যাতে মনে হয় যে বাড়িতে আর কেউ নেই? আমরা জানি না, কিন্তু নিঃসন্দেহে এই সন্ধ্যের পরে আলো না জ্বালা এবং ওই ঠাকুর ঘরে 2 জন গৃহবধূ তারা যেতেন, তাদের সেদিন না দেখতে পাওয়াটা আপনার কি গুরুত্বপূর্ণ মনে হয় না সলিলদা? দেখো, 3টে জিনিস আছে এর মধ্যে সুমন। একটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স, দুটো হচ্ছে সার্কামস্ট্যান্স, 3 হচ্ছে মিসিং লিঙ্ক। এই কারণে আমি বলছি, দেখো তুমি এটা একটা ডেথ এগ্রিমেন্ট। জেনারেলি ডেথ এগ্রিমেন্ট যখন হোয়েন এভরিবডি ইজ অ্যাট ওয়ান, যখন সবাই ঐক্যমত্য হয়, তখনই হয়। একজন প্রপোজ করে, দ্য লিডার অফ দ্য ফ্যামিলি বা এনিবডি এলস, তখনই এটা হয়। 1 2 নম্বর হচ্ছে যখন দেখো স্লিপিং ড্রাগ খেয়েছে কি বিষ খেয়ে। আমি প্রথমটা একটু ইলাবোরেট করি। আপনি ডেথ এগ্রিমেন্টের কথা বলছেন। সাধারণত যে কটা ক্ষেত্রে আমরা এই রাজ্যে বা বিশেষ করে বাইরের রাজ্যেও দেখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে যারা একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে আমরা আত্মঘাতী হব, একই ঘরে, সেটা কিন্তু জায়গা হবে, একই প্রসেসে হবে। খুব বেশি হলে দ্য লিডার অ্যান্ড প্রপোজার সবাই যখন এনশিওর হলো যে মারা গেল, তখন সে হি কমিটেড সুইসাইড। রাইট। 1 2 নম্বর হচ্ছে দেখো তোমার মেজেনারি ফ্লোরে কি করে রক্তটা গেল। 2 হচ্ছে তুমি যে কাটমার্ক, যেটা তোমার যে আর্টারি কাটলো, যেটা আর্টারি কাটার পরে কি হাঁটতে হাঁটতে গিয়ে যে যার ঘরে চলে গেল, তা হতে পারে না। শুধু তাই নয়, 2 জন মহিলা যারা পূর্ণবয়স্ক মহিলা, তাদের গলায় তারা কোপ দিয়েছেন, একজনের 2 হাত, একজনের 1 হাতে কাটা। আমি সেটাই বলতে যাচ্ছি, রেজিস্ট্যান্ট উন্ড থাকবে না একদম সুস্থ অবস্থায়। ওনারা তো বলছেন যে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ খেয়েছেন, না খেলেও সুস্থ অবস্থায় এটা করা সম্ভব। এবং রেজিস্ট্যান্ট উন্ড থাকবে না। এবং সবচাইতে বড় কথা, যদি এটা সুইসাইডাল কাট ইনজুরি হয়, the wound must be hesitant wound। তুমি নিজে কেটে দেখো, এরকম করে কাটতে দাও। আর যদি তুমি এটা হোমিসাইডাল উন্ড হয়, তাহলে এটা থ্রু অ্যান্ড থ্রু। এই জিনিসটা আমি করে দেখতে পাচ্ছি না, দুঃখিত। সরি, থ্রু অ্যান্ড থ্রু যাবে, একদম ডাইরেক্ট পরিষ্কার কাটবে এরকম। 2 3 নম্বর হচ্ছে দেখো সবচাইতে বড় কথা হচ্ছে দেনা, দৈন্যতা, লোন, ধার, তার জন্য এরকম কোনো সিদ্ধান্ত সাধারণত হয় না। আমার তো বাড়িটা জোর করে জবরদখল করে নিতে পারবে না, 30 লাখ টাকা না কত টাকা দেখাচ্ছে তার দেনা হয়েছে। আর তুমি যেটা কর্পোরেশনের যেটা দেখালে, সেটাও আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে তার লাইসেন্স উইথড্র হয়ে গেছে। সো এবং সব থেকে এইখানে আমার একটু দ্বিমত। তার কারণ হচ্ছে, এর আগে এই স্টুডিওতে আমরা আলোচনা করেছি, ধরুন বেহালায় এক ভদ্রলোক 3 তলা বিশাল বাড়ি, চাকরি করতেন, চাকরিটা চলে যায়, পরিবারকে বলতে অবধি পারেননি চাকরিটা নেই, এমন ইএমআইয়ের চাপ যে আত্মঘাতী হয়েছিলেন এই বেহালায়, হার্ডলি 2-3 বছর আগে। সুতরাং মানে আমি বলছি দেনার দায় আত্মঘাতী হওয়াটা কিন্তু আমাদের দেশে খুব কম। দেনার দায় যেটা হয়েছে, সবাই কিন্তু অ্যাট ওয়ান নাও হতে পারে। 2 নম্বর হচ্ছে মেরিটাইম পাস করতে যাচ্ছে নাকি, যখন ঘরে 3 জন মারা গেছে, মদের বোতল নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছে যে আমি আত্মহত্যা করব বলে। আই রিফিউজ টু বিলিভ। দেখো হোমিসাইডালের অ্যাঙ্গেলটা কিন্তু বেশি করে এস্টাবলিশ হচ্ছে
অন রিসিপ্ট অফ দ্য পোস্টমর্টেম রিপোর্ট অ্যান্ড ভিসেরা রিপোর্টে পাওয়া যাবে তার মদ আছে কিনা, ভিসেরা রিপোর্টে পাওয়া যাবে তার মধ্যে বিষ আছে কিনা, কি ধরনের বিষ আছে। বলতে চাইছি এখানে একদম সলিলদা যেটা বলেন ভেরি ট্রু। দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্লান্ট ইনজুরিজ, বাচ্চাদের যে ব্লান্ট ইনজুরি পাওয়া গেছে এটা সুইসাইডের কমপ্লিটলি এগেনস্টে যাচ্ছে, কারণ লোকে ব্লান্ট ইনজুরি করে নিজেকে মারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে সলিলদার ভিসেরালের ব্যাপারটা বললেন না, ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এই ভিসেরার মধ্যে পায়েসের যে কনসেপ্টটা এখানে এবং ওষুধের কি বিষের কনসেপ্ট আসছে, এটা কি শুধু মহিলাদের ভিসেরাইতেই পাওয়া যাবে না পুরুষদেরও পাওয়া যাবে? কারণ এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা তো মোটামুটি একটা সেলিব্রেট করতে বেরোচ্ছে মনে হচ্ছে 3টে লোক। আমি বলছি না সেটা হচ্ছে, ডক্টর মিত্র আমি বলছি ব্লান্ট ইনজুরির যে কথাটা বলছেন এটা কিন্তু বাড়ির যাদের তাদের কিন্তু শার্প কাট আছে, কিন্তু একজনের নাকে আছে ব্লান্ট ইনজুরি। এই ইয়ের মধ্যেই বলছে যে ব্লান্ট ইনজুরি এবং ব্রুজ, এই দুটো শব্দ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লান্ট ইনজুরি কিন্তু মানে 99.9% the chance is that it is a homicidal injury. একদম এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা পুলিশ মার্ডার কেস শুরু করলো। আমি আবার বলছি সবথেকে বড় খবর, এগেইনস্ট আননোন হিসেবে এই যে 2 জন বধূ মারা গেছেন তাদের একজনের বাড়ির লোকের কমপ্লেনের ভিত্তিতে এগেইনস্ট আননোন মার্ডার কেস শুরু করলো কলকাতা পুলিশ। আমি একটা লাইন এখানে উল্লেখ করব যে এখানে যে কাটমার্ক আছে, আমি তখন বলার সুযোগ পাইনি, বা গলায় যে কাটমার্ক আছে, ভিসেরার জন্য অপেক্ষা করার দরকার নেই। এই মরার আগে যদি কাটমার্কটা হয় তাহলে গেপিং হবে, রক্ত বেরোবে। মরার পরে যদি হয় গেপিং হবে না, রক্ত বেরোবে না। তো এইটা দেখে বলা যাবে যে এই যে অমিতেশ মুখোপাধ্যায়ের কাছে যাব, সমাজতত্ত্ববিদ। আমি বলছি যে ঠিক যেখানে সলিলদা বলছিলেন সেটা হচ্ছে দেখুন পরিবারের 3 জন, 2 জন মহিলা, 1 জন নাবালিকা নিশ্চিতভাবে মারা গেছেন। এটা কিন্তু পুরুষ 3 জন সদস্য তারা জানেন। 2 ভাই কিশোর পুত্রকে নিয়ে গাড়িতে উঠছেন। সিসিটিভি ফুটেজে কি দেখা যাচ্ছে? হাতে একাধিক বিয়ারের বোতল। আমি বলছি অনেকে বলেন যে মদ্যপান করলে নাকি স্নায়ুর জোর বাড়ে, শোক কাটাতে অনেকে করেন, ক্রাইম একটা করেছি সেক্ষেত্রে কেউ ড্রিঙ্ক করতে পারেন। কিন্তু আমি বলছি যে এই জায়গা থেকে আমরা যদি দেখি যে প্রিয় 3 জন মানুষ, পরিবারের মানুষ মারা গেছেন, একটি বাচ্চা মেয়ে মারা গেছে, 2 জনেরই স্ত্রী মারা গেছেন, সেখানে আমি বুকে মদের বোতল জড়িয়ে গাড়িতে উঠছি, মানে এর ব্যাখ্যাটা আপনার কাছে কি? প্রথমত মদের বোতল হাতে নিয়ে আত্মহত্যা করতে যাওয়া আত্মহত্যার ন্যারেটিভে একটা ডেফিনেটলি নতুন সংযোজন, সেটা মনে রাখার মতো সংযোজন হবে। তবে এটা মানে এক ধরনের পৌরুষের একটা জায়গা রয়েছে যেটা খুব ক্লিয়ার, যে আমি ডিসাইড করলাম যে কাদের আমি রেখে যাব এবং আমি কোথায় যাচ্ছি সেটা আমরা বাকিরা ঠিক করলাম। যদি আমি আত্মহত্যাও ধরি, যদি খুন নাও ধরি, এবং ভেরি ক্লিয়ার, বাচ্চা মেয়েটি বাড়িতে, বাচ্চা ছেলেটির সঙ্গে একদম, এবং মানে নিওলিবারাল সমাজ প্রবাবলি এই ধরনের এক সোশ্যাল বিংস তৈরি করে যেখানে মার্কেটটা খুব ইনডিউস করে ইন ভ্যারাইটি অফ ডিরেকশনস, এবং সেখানে কি করতে চলেছি এবং কি করব সেটা বোধহয় অনেক অংশেই মানে লেফট টু অ্যান্টিসিপেশনস। এবং এইখানে এই যে কিছুক্ষণ আগে ডক্টর মিত্র বলছিলেন যে ভেরিয়াস স্ট্র্যান্ডস, মানে আমার মানে এটা সামাজিক থেকেও আমার মানে ক্রাইম থ্রিলারের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে, যে পুরনো ছোটোবেলায় যে আমরা পড়ে এসেছি সেটাকে প্রবাবলি এটাকে আবার নতুন করে উজ্জীবিত করছে, যে হোয়াট এক্স্যাক্টলি ট্রান্সপায়ার্ড এবং কি ঘটেছে। কিন্তু ক্লিয়ারলি যেটা এর থেকে উঠে আসছে একটা পার্টিকুলার জেন্ট্রিফিকেশন, একটা সামাজিক স্তর তৈরি হয়েছে যেখানে এই বিয়ারের বোতল, দামি দামি গাড়ি, বেরোবো একসাথে, মহিলারা কি করবেন সেটা আমরা ডিসাইড করে নেবো, এটা একটা পার্টিকুলার সোশ্যাল ক্লাস। এবং আমি এই উল্টো কথাটাই বলি যে আপনার প্রত্যেকটা তথ্য এবং যে সিদ্ধান্তে আপনি পৌঁছেছেন সেটা ইনট্যাক্ট রেখে দেখুন একটা সমাজে মাথা উঁচু করে ওই মানে সমাজ যেগুলোকে সাফল্যের মানে একক ধরে, যেগুলো প্রতীক ধরে, সেইগুলো আমার কাছে আছে। আমার গাড়ি আছে, আমার
তিনতলা সুসজ্জিত বাড়ি আছে, আমি যথেষ্ট বিত্তবান, দামি মদ্যপান করার ক্ষেত্রে আমার চয়েস আছে নানা ধরনের। আর আমার যখন ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমার সামাজিকভাবে প্রকাশ্যে আমি হিউমিলিয়েটেড হচ্ছি, হয়তো পাওনাদারদের সারাদিন বেল বাজছে, আমার লুকিয়ে থাকতে হচ্ছে, এটাও তো আমার চেক বাউন্স করছে, আমার কর্পোরেশনে অ্যাপিল করে বলতে হচ্ছে আমি ব্যবসা চালাচ্ছি না, আমি লাইসেন্স উইথড্র করতে চাই। এর তো সামাজিক চাপটাও মানে ভয়ঙ্কর। সামাজিক চাপটা দুদিক থেকেই, একটা হচ্ছে এই সামাজিক চাপ, আর একটা হচ্ছে যেটা আমি এতদিন করে এসেছিলাম সেটাকে রাখার চেষ্টা, এবং এইটার একটা মানে যাকে বলে একটা ধরনের টানা পোড়েন এবং একটা ধরনের ডায়ালেকটিক, এইটা ইভেনচুয়ালি কোথায় নিয়ে লিড করবে সেইটার একটা মানে নমুনা হচ্ছে এটা, যে which leaves us with too many clues and too many মানে কোয়েশ্চেনস। কিন্তু কোথাও একটা গিয়ে আমার ধারণা যে এই যে শ্রেণী এবং এই যে নতুন উঠে আসা যে একটা পাড়ার কারুর সাথে খুব যোগাযোগ রাখে না, কিন্তু বহুবিধ লোকের সাথে ওঠা বসা করে, সেগুলো যে খুব সামাজিক সম্পর্কের দিক নির্দেশ করে এমনটা নয়। এবং সেখান থেকে যে ধরনের মানে যাকে বলে মানে যে ব্যক্তিত্ব এবং ব্যক্তি সত্তা তৈরি হচ্ছে, সেইটার একটা বহিঃপ্রকাশ এইটা। এবং যেখানে এটা চূড়ান্ত মানে এখানে বাড়িতে কি ঘটে থাকতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কি ঘটে থাকতে পারে, সেটাকে কিভাবে তারা হ্যান্ডেল করেছে, এবং বাইরের সম্পর্কগুলোকে, এইটার পাড়া এবং না পাড়ার একটা অদ্ভুত দ্বন্দ্ব, এবং অদ্ভুত দ্বন্দ্ব, যে দ্বন্দ্বটা হয়তো এই রিফ্লেক্ট করছে যে সমাজটার দিকে ক্রমশ আমরা এগোচ্ছি, যেটা একটা অদ্ভুত একটা জায়গায় নিয়ে যাচ্ছে। একদম। আমি দ্রুত আমার পরের প্রতিবেদন দেখাবো, যেটা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার কারণ এরা জার্মানি এবং ইউক্রেনে এই চামড়ার তৈরি দস্তানা এক্সপোর্ট করতেন। এবার ঠিক সেই জায়গা থেকে তাদের ব্যবসা কিন্তু একটা ভয়াবহ জায়গায় পৌঁছে গেছিল। আমি আবার বলছি যে লাইসেন্সের ক্ষেত্রে অর্থনৈতিক দিক তো অবশ্যই আছে, খুব ঢিমে তালে কারখানাটা এখনও চলছে, কিন্তু তারা অলরেডি কর্পোরেশনকে লাইসেন্স ক্লোজ করার জন্য জানিয়ে দিয়েছিলেন। মারাত্মক। আমার পরের প্রতিবেদন, তারপর জয়ন্তর কাছে আসবো, তার কারণ যে সম্ভাবনাই হোক প্রচুর এর কিন্তু আইনি ব্যাখ্যাও থাকবে। প্রথমে প্রতিবেদন। প্রতিদিনই সন্ধ্যায় ছাদে উঠে আরতি করতেন দুই বউ। সোমবারও তাঁদের দেখা গিয়েছিল, কিন্তু যে রাতে নেমে এলো অন্ধকার, অর্থাৎ সেই মঙ্গলবার, গোটা দিন এই বাড়িতে আর আলো জ্বলেনি। কেউ ঘুণাক্ষরেও টের পাননি এইভাবে গোটা একটা পরিবারে নেমে আসবে বিপর্যয়। আমি জাস্ট মহিলাদের আমি দেখেছিলাম গত পরশুদিন মর্নিং এ ওরা জামা কাপড় মিলছিল, আর আমি দেখতে পাইনি। বাড়ি পুরো ডিটেইল অন্ধকার ছিল। আমি কালকের থেকেই আমি দেখছি বাড়ি পুরো একদম চুপচাপ। না না না, কালকে মানে ওনারা সন্ধে দিতেন, ছাদের মধ্যে উঠতেন, সন্ধে তোনা দিতেন, ধূপটুপ জ্বালাতেন। তা কাল থেকে আমি দেখছি যে পুরো অন্ধকার। পরশুদিন জাস্ট আমি মার্কেট থেকে আসার সময় দেখলাম ওরা গ্লেন্সার গাড়িতে করে বেরিয়ে গেল। কিন্তু কি কারণে দে পরিবারের এই ভয়ঙ্কর পরিণতি হলো? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নেপথ্যে থাকতে পারে প্রণয় ও প্রসূন দুই ভাইয়ের চর্ম ব্যবসায় লোকসান। দাদা আজকে হবে না, আপনি এই দিন ফেলবেন, আজকে ফেলবেন না, সেদিন ডিপোজিট করবেন, এটা হতো। কিন্তু এর মধ্যে কিন্তু প্রায় ওরা মোর দেন 70% পেমেন্ট করে দিয়েছে। কালকেই তো এসেছি বাড়িতে ওনার। কালকে এসে কি দেখলেন বা কি কথা? বাড়িটা বন্ধ ছিল, আমি অনেকবার বেল দিলাম, তারপরে পাইনি। ওনাদের এটাই আছে কি কিছু ফিনান্সিয়াল লস হয়েছিল, ওর জন্য ওনারা কিসের ব্যবসা ছিল এনাদের লেদার রিলেটেড কিছু ব্যবসা। পুলিশ সূত্রে খবর, দুই ভাইয়ের চামড়ার সামগ্রীর ব্যবসা। কোম্পানির নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। পুলিশের দাবি, বয়ানে এক ভাই জানিয়েছেন ব্যবসায় ক্ষতির জন্যই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারা। এই কোম্পানির গেটেও বুধবার সকাল থেকে তালা ঝুলতে দেখা যায়। প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড, অর্থাৎ যে পিকে দে, সেই পিকে দের যে কোম্পানি, সেই কোম্পানির সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তাদের বাড়ির অ্যাড্রেস 21/সি সিল লেন, এবং এখন তাদের কোম্পানির অ্যাড্রেস আমরা দেখাচ্ছি যে 21 নম্বর সিল লেন, কলকাতা 7,15,000। সকালে এখানে লোকজন জানিয়েছিল, শুনলাম দুর্ঘটনা ঘটেছে, তারপরে লেবার সব বাইরে চলে যাচ্ছে, তাও তো আমরা মানে ডিউটিতেই থাকি, গেট ছেড়ে যেতে পারি না। পুরসভার নথি বলছে সংস্থার কর্ণধার হিসেবে নাম রয়েছে প্রণয় কুমার দে ও প্রসূন কুমার দে। সংস্থার ট্রেড লাইসেন্স শেষবার রিনিউ করা হয়েছিল 2023-24 সালে। 2024-এ ট্রেড লাইসেন্স ক্লোজ করে দেওয়া হয়। সূত্রের খবর, রাশিয়া এবং জার্মানিতে লেদার গ্লাভস
রপ্তানি করত দে পরিবারের কোম্পানি। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। আর্থিক ক্ষতির মুখে পড়ে বিস্তর ধার দেনা হয় তাঁদের। আমার পরিচিত উনি বললেন, বৌদি ওনাদের রাশিয়ায় জার্মানিতে ট্রান্সপোর্টে মাল যেত, সেখান থেকে মানে ও নিজেও সেও টাকা পায় ওনার থেকে, তার ভাইও মাল দিত, সেও প্রচুর টাকা পায়, মানে টাকা বাকি রেখে দিয়েছে, এখনো দেয়নি। পাশের বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন, মঙ্গলবার দিনভর বাড়ির বাইরে পাওনাদারদের আনাগোনা লেগে থাকলেও কেউ দরজা খোলেননি। এসেছিল এখানে বেল বাজিয়েছিল? হ্যাঁ, অনেক লোক এসেছিল। হ্যাঁ, কটা নাগাদ গতকাল? কাল 12টার সময় ছিল, বিকেল 4টার সময় ছিল, 8টার সময় ছিল। লোক খুঁজে খুঁজে চলে যাচ্ছ, বেল বাজাচ্ছ, সব বন্ধ, না লোক নেই তো, কালকে খুললোই নেই দরজা। সুসাইড নোট মতন কিছু আমরা পাইনি, বাট ইয়েস ওখানে মোবাইলস মানে কিছু কিছু মোবাইল পাওয়া গেছে। সো উই আর লুকিং ইনটু দ্যাট, মোবাইল থেকে কি কি এক্সচেঞ্জ হয়েছে। এদিকে টাঙ্গাইল 3 জনের রহস্য মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল পুলিশ। মৃত গৃহবধূ রমিদের বাবার দাবি তার মেয়েকে খুন করা হয়েছে। টাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতেই অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আমি 3টে সম্ভাবনা নিয়ে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। আগেই বলে দিয়েছি যে এই মুহূর্তে সবথেকে বড় খবর, এগেইনস্ট আননোন মার্ডার কেস শুরু করেছে পুলিশ। আমি জয়ন্ত, প্রথম সম্ভাবনা হচ্ছে আইনের ক্ষেত্রে আত্মহত্যার চেষ্টাও তো অপরাধ, সেখানে কি শাস্তি? দ্বিতীয় সম্ভাবনা কি, যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে মহিলা 3 জনকে খুন করে আত্মহত্যার চেষ্টা, সেক্ষেত্রে জয়ন্ত অ্যাডাল্ট 2 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে কিনা। একদম। 3 নম্বর হচ্ছে যে আমি খুন করে পালাতে যাচ্ছি, গাড়ি দুর্ঘটনা ঘটলো, যে হত্যার পরে একটা স্নায়ুর চাপ থাকে, তার উপর মদ্যপান, হয়তো ওই ঘুমের ওষুধ মেশানো পায়েস তারাও খেয়েছিলেন, আমি জানি না, কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা, আইনের ক্ষেত্রে মানে কি বিধান? প্রথমে আমি কয়েকটা কথা বলতে চাইছি তোমার এই আলোচনার প্রসঙ্গে, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তরে আসব। দেখো, পাহাড় প্রমাণ দেনা ছিল কিনা এবং তার জন্য সপরিবার আত্মহত্যা করতে গেল কিনা, এটা খুব সহজেই বেরিয়ে আসে রেকর্ড দেখে। তাদের কত লোন, তার জন্য সেটা কি শোধ করা যেত না একেবারেই? 3 তলা বাড়ি, দামি গাড়ি, শোধ করা কি যেত না? আজকাল কিন্তু বিভিন্ন রকম পার্সোনাল লোনও পাওয়া যায়, তা দিয়ে কি শোধ করা যেত না? একজন বললেন 75% কিন্তু তিনি শোধ করে দিয়েছেন, অর্থাৎ তিনি একেবারে শোধ করতে পারছিলেন না। অঙ্কটা এমন পর্যায়ে যায় যে সমস্ত সম্পত্তি বিক্রি করেও সেটা সামলানো যাবে না, যেটা এই বিদেশি ব্যবসার ক্ষেত্রে হওয়া সম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকগুলো কেসের ক্ষেত্রে আমি দেখেছি, আমার একটা অভ্যেস আছে, আমি খবরের কাগজ পড়ি এবং আমি পরে মেলাবার চেষ্টা করি যে আমি যাকে মনে করছি সেই অপরাধী কিনা। আমি অনেক ক্ষেত্রে দেখেছি পুলিশের একটা প্রবণতা থাকে এই ধরনের সপরিবারে আনন্যাচারাল ডেথ ঘটলে সপরিবার আত্মহত্যা বলে দায় এড়িয়ে যাবার। দ্বিতীয় কথা হচ্ছে, আত্মহত্যা তারা সকলে মিলে করতে গিয়েছিলেন এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ কি, স্বাভাবিকভাবে তারা গাড়িতে উঠলেন। মনে রেখো, ওনাদের কথা যদি সত্যি হয় প্রতিবেশীদের, তাহলে বিকেল থেকে আলোই জ্বলেনি আর তারা বেরোচ্ছেন মাঝরাত্রে, অর্থাৎ এই সময়টায় তারা ঘরেই ছিলেন এবং বাড়ি থেকে বেরোলেন মাঝরাত্রিরে বিয়ারের বোতল নিয়ে। চালক যিনি, তিনি তার নিজের ছেলেকে পাশে বসালেন এবং তারপর তিনি গল্প দিচ্ছেন যে তিনি পিলারে ধাক্কা মেরে আত্মহত্যা করতে গেছিলেন। পিলারে ধাক্কা মেরে আত্মহত্যা করতে যে আমরা এই প্রথম শুনলাম। রেলে মাথা দেয়, মেট্রোতে ঝাঁপ দেয়, নদীতে ঝাঁপ দেয়, পিলারে গাড়ির ধাক্কা মেরে 3 জন মরতে যায়। না, যিনি চালাচ্ছিলেন তিনি এই বয়ান দেননি, আরেক ভাই দিয়েছেন, কিন্তু তার ব্যাখ্যাটা আমি সেটা বলিনি তথ্যের খাতিরে। ব্যাখ্যাটা হচ্ছে যে প্রথমে তারা ভেবেছিলেন যে লরির পেছনে মারবেন, তারপরে তাদের মনে হয় যে লরি ক্ষতিগ্রস্ত হতে পারে, ড্রাইভারের একটা আহত হতে পারে, সেই জন্য তারা পরিকল্পনা বদল করেন এবং মেট্রোর পিলার, যেটার কোনো মানুষের সঙ্গে যোগাযোগ নেই, সেখানে সরাসরি গাড়ি নিয়ে আত্মহত্যা করবেন বলে তিনি বুকে বিয়ারের বোতল জড়িয়ে ধরে তিনি গাড়িতে উঠলেন। পুলিশ একবেলার মধ্যে যেন রহস্যের সমাধান করে ফেললো। পুলিশের অফিসার তিনি প্রেস কনফারেন্সে বলছেন স্লিপিং পিলস খেয়ে আত্মহত্যা করেছেন। প্রশ্ন হবে, পোস্টমর্টেম হয়েছে, ভিসেরা রিপোর্ট এসছে, প্লেস অফ অকারেন্স থেকে হ্যান্ডরাইটিং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এনে মিলিয়েছেন,
ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট আসতে লাগে 6 মাস, উনি এক বেলার মধ্যে বলে দিলেন। ভেবে দেখো, স্লিপিং পিল খেয়ে আত্মহত্যা করতে গেলে গলায় ইনজুরি আসবে কেন, মুখে ইনজুরি আসবে কেন, তোমরা বারবার বলছো। সিপি অবশ্য বলেছেন যে যতক্ষণ না কালকে 10টার সময় ময়নাতদন্ত হচ্ছে বলা যাবে না। সত্যিকারের যারা আমরা অনেক সময় দেখেছি যে অপরাধীদের একটা মোডাস অপারেন্ডি থাকে, এই মোডাস অপারেন্ডিটা হচ্ছে পরিবারের সকলকে মেরে কর্তার উপরে দায় চাপিয়ে দেওয়া, যেন তিনি সকলকে মেরে নিজে আত্মহত্যা করলেন। যেমন তুমি চারু মার্কেটের কেসটার কথা বললে, আমি অবশ্য ব্যক্তিগতভাবে এখনো বিশ্বাস করি যে ওটা সপরিবার আত্মহত্যার ঘটনা নাও হতে পারে। পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে আত্মহত্যার চেষ্টা কারা করলেন? শুধু মহিলারা। আর স্বামী এবং পুরুষরা তারা সারাদিন ওই বাড়িতে রইলেন আলো নিভিয়ে, এসি চলছে বলে একজন বলেছিলেন, তারা রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোলেন। এরপরে আরেকটা কথা, আমারও যেন মনে হচ্ছিল শুরুতে যে পুলিশ যেন আত্মহত্যা দেখাবার জন্যই ব্যস্ত হয়ে উঠেছে। ডেথ এগ্রিমেন্টের কথা উনি বললেন, আমরা দেখেছি যে যেখানে 5 জন 6 জন মিলে আত্মহত্যা করতে যান, সেখানে অনেকেই কিন্তু কেউ কেউ ডিসএগ্রিমেন্ট করেন। অর্থাৎ তারা বলেন যে তুমি তো ব্যবসায় ফল করেছো, তুমি মরো, আমি কেন মরবো, বা মেয়েটাকে নিয়ে কেন মরবো, ছেলেটাকে নিয়ে কেন মরবো। অর্থাৎ বাচ্চা থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ডেথ এগ্রিমেন্ট হতে দেখি না। দুপুরে মারা গেছেন, মাঝরাতে বেরোচ্ছেন, এর মধ্যেও একটা রহস্য পাচ্ছি। অর্থাৎ যদি অপরাধী হয় তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর অপরাধী, কিন্তু যারা পরে বাড়ি থেকে বেরোলেন তারা যেহেতু বেঁচে রয়েছেন, তাদের কাছ থেকে জানা যাবে যে সত্য ঘটনাটা কি হয়েছিল। একদম। আমি জয়ন্তর সঙ্গে শুধু যোগ করব, সেটা হচ্ছে এই এক ভাইয়ের যা স্টেটমেন্ট, তাতে তারা বলেছেন যে এর আগেও ওই পায়েসে ঘুমের ওষুধ এবং উচ্চ রক্তচাপের ওষুধ তারা খেয়ে একটা অ্যাটেম্প করেছিলেন কয়েকদিন আগে, সেটা ফেল করে, সেটা ব্যর্থ হয়। আমি 17 তারিখ রাতে, আজকে 19 তারিখ, অর্থাৎ পরশু দিন রাতে তারা এই চেষ্টা করেছিলেন, সেই অ্যাটেম্পটা ফেলড অ্যাটেম্প, তারা ব্যর্থ হয়েছিল। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, এক হচ্ছে চামড়ার ব্যবসা, চামড়ার দস্তানা তৈরি করতো এই পরিবারটি, এক্সপোর্ট হতো জার্মানি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, এখনও পর্যন্ত যে ন্যারেটিভটা পাওয়া যাচ্ছে, ধার দেনায় পরিবারটা মানে ক্রমশ ডুবতে থাকলো, চেক বাউন্স করতো, অন ক্যামেরা একজন বললেন। আমাদের হাতে যে নথিটা আছে তাতে দেখা যাচ্ছে 2024-এর কর্পোরেশনে নোটিশ দিয়ে ব্যবসা বন্ধ করার আবেদন জানাচ্ছে এই পরিবার এবং লাইসেন্স ক্লোজ করার আবেদন জানাচ্ছে। শিললেনে গিয়ে আমার সহকর্মী দেখছেন যে টিম করে কারখানাটা এখনও চলছে। আমি বলছি যে এর একটা সামাজিক চাপ তো আছে। এর আগে এই অনুষ্ঠানেই দেখেছি যে বেহালার ওই বাড়ির ইএমআইয়ের সামাজিক চাপ এবং পাওনাদারদের এই প্রতিদিন চিৎকার চেঁচামেচি, এটা যে পরিবারটা তাদের সম্মান প্রতিপত্তি নিয়ে বাস করতেন, হঠাৎ তারা যদি এইটা ফেস করেন, একটা মানে মানসিক চাপ, এবং অনেক সময় সেটা এর আগে বেহালার ঘটনায় যেরকম হয়েছে আত্মহননের দিকেও পরিবারকে ঠেলে দিতে পারে। আমি সম্ভাবনার কথা বলছি, আপনার কি মনে হয়? সুন্দর, দেখুন, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা এখন পর্যন্ত এতগুলো ঘন্টা হওয়ার পরেও কিন্তু রাজনীতির রং লাগেনি। ফলে আমি বিশ্বাস করি পুলিশ দক্ষতার সাথে সত্য উদ্ঘাটন করতে পারবে, কোনো বাধা থাকবে না। এবং হয়তো আমরা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো যে পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে কারণটা খুঁজে বের করেছে। যে কারণেই বের করুক, যত অনেকগুলো মানে অপশনের কথা শোনা যাচ্ছে, যে অপশনই হোক না কেন, একটা ভয়ঙ্কর যন্ত্রণার মধ্য দিয়ে যে পরিবারটা গেছে, যেভাবেই হোক না কেন, যেই দায়ী হোক না কেন, যেভাবেই মৃত্যু হোক না কেন, এই মৃত্যুটা যে মানে সত্যি নাড়িয়ে দেওয়ার মতন, এবং বিরাট যন্ত্রণার মধ্য দিয়ে একটা পরিবার গিয়ে 3 জনের মানে আত্মহত্যা, মৃত্যু যাই হোক না কেন, এবং তারপরে তাদের সুইসাইড করার অ্যাটেম্প যে আসছে, সবগুলোই যদি দেখি তাহলে কিন্তু আমি বলবো যে দিনের শেষে কিন্তু মানে আমাদের সামাজিক জীবন, সেই সামাজিক জীবনটাকে নিয়েই প্রশ্ন আসে। তাহলে কি দিনে যদি আমি ধরি যে দেনার জন্য তাদেরকে আজকে এই পরিণামে পড়তে হলো, তাহলে জীবন যুদ্ধে কি আমরা তৈরি নই? মানে কেবলমাত্র ব্যবসা ধরে রাখা, তার সাফল্য, সেটাই কি জীবন? মানে তার সাথে মানে জীবন, যদি ব্যবসাটা মানে আমার নষ্ট হয়ে যায়, তার সাথে যুঝে লড়াই করাটাও তো জীবন। মানে আমি কি জীবনযুদ্ধে মানে ব্যবসায় হেরে গেলাম যেন জীবনযুদ্ধে হেরে যাব, নাকি আমার পরিবার সবাইকে নিয়ে আমি জীবনযুদ্ধের জন্য লড়াই করব? কিন্তু বৃহত্তম যে প্রশ্ন আমার মনে হয় যে দেখুন, নিওলিবারাল ইকোনমির আসার পরে এই এমএসএমইর সাথে যুক্ত যারা ব্যবসায়ী, যারা তাদের কিন্তু মাঝে মাঝেই বড় ধরনের পতন ঘটছে,
এবং সেই সময় কিন্তু রাষ্ট্র খুব যে কেয়ার করছে তা নয়। আমি বেস্ট এক্সাম্পল বলছি যে একাধিক গবেষণায় ধরা পড়েছে কৃষক হত্যা। নিউ লিবারাল ইকোনমিতে আপনি জানেন যে বিভিন্ন ইনপুটের খরচা বেড়েছে এবং কৃষকরা দেনার ফলে কিন্তু বহু হত্যা হয়েছে, মানে হাজার হাজার কৃষকের মৃত্যু মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে হয়েছে, আমাদের রাজ্যেও কিছু হয়েছে। এই মৃত্যুগুলো বহু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র সামাজিক মর্যাদা রক্ষার প্রশ্নে নয়, সরাসরি পাওনাদারের যে চাপ, সেই চাপকে মানে সহ্য করতে না পেরে পুরো পরিবার কৃষক কিন্তু আমি বলছি বিদর্ভে একটা কৃষক পরিবার বা একাধিক কৃষক পরিবার, আর এর ভেতরে একটা তফাৎ আছে। তার কারণ এটা কেস টু কেস তো বিচার করতে হবে যে এই পরিবারটা সেই লড়াইয়ের ক্ষমতা ছিল কিনা। দ্বিতীয়ত যে যারা ডিসিশন মেকারস, যারা সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ ওই পুরুষ, দুজন পুরুষ, তারা লড়াইয়ের মানসিকতা তাদের ছিল কিনা। কারণ এখনো পর্যন্ত আপাতভাবে খুন বা আত্মহত্যা যেটাই হোক, আপনি দেখুন তাদের সিদ্ধান্ত কিন্তু বাকি তিনজনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কোনো ঝুঁকি না নিয়ে। দুটো বিষয় আপনাকে বলি যে নয়া উদারবাদের আগে মানে সমাজ রাজনীতিকে অনেকটা নিয়ন্ত্রণ, মানে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারত। এখন অর্থনীতি কিন্তু পুরোপুরি সামাজিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। এই পরিবারটা আপনি দেখুন, পরিবারের মানে পাড়ার কারোর সাথে সম্পর্ক নেই, ফলে ওর মধ্য দিয়ে পাড়ার বন্ধন যদি থাকতো, আত্মীয়ের বন্ধন যদি থাকতো, তাহলে সুইসাইড হোক আর এই ধরনের ঘটনা হতো না। আমি ফাইনালি যেটা বলবো সুমনদা, যে দেখুন এই ক্ষুদ্র ব্যবসায় যারা আছেন, উদ্যোগপতি যারা আছেন, তাদের ব্যবসা খুব আপ ডাউন করে, ভীষণভাবে আপ ডাউন করে। রাষ্ট্রেরও কিন্তু একটা দায়িত্ব আছে এই ব্যবসাগুলো কিভাবে চলছে, তাদের সাহায্য কতটুকু দরকার, তারা কোনো বিপদে পড়েছেন কিনা। রাষ্ট্র কিন্তু কেবল হাত গুটিয়ে থাকলে হয় না। ফলে আপনি দিনের শেষে কিন্তু মানে ওই উদার অর্থনীতির নাম করে রাষ্ট্র যদি সবসময় মুখটা ঘুরিয়ে রাখে, তাহলে নাগরিকরা বিপদে পড়তে পারে। আমি এইখান থেকে দেখবো যে আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নেব। দেবমাল্য বসু লিখছেন যে আত্মহত্যা না খুন, সেটাই সব থেকে বড় রহস্য। বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় লিখছেন মেট্রোর পিলারে গাড়ি নিয়ে ধাক্কা মেরে আত্মহত্যার চেষ্টা এমন কখনো শুনিনি। অনুপ ভট্টাচার্য লিখছেন একই পরিবারে সবাই আত্মহত্যার চেষ্টা করলে আলাদা আলাদাভাবে কেন। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন ট্যাংরার গভীর রাতে হাড় হিম করা ঘটনা মহানগরীর শান্তিপ্রিয় মানুষের ঘুম কেড়ে নিয়েছে। শঙ্কর চৌধুরী লিখছেন এই ঘটনার কিনারা করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ঠিক এই জায়গা থেকে আমি যে কয়েকটা ঘটনা দিয়ে শুরু করেছিলাম এই অনুষ্ঠান, অর্থাৎ 2004 সালের সেই চারু মার্কেটের ঘটনা, অথবা 2012 সালে মুর অ্যাভিনিউয়ের ঘটনা, এরকম একাধিক ঘটনা এই রাজ্যে এবং এই দেশেও ঘটেছে। কি সেগুলো মনে করিয়ে দেবো। খুন না আত্মহত্যা, অর্থনৈতিক টানাপোড়েন না অন্য কিছু, ট্যাংরার দে পরিবারের মর্মান্তিক পরিণতির কারণ কি? এটা যদি একেবারে আমরা আপাত দৃষ্টিতে পরিবারের লোকজন যা বলছেন, যারা জীবিত রয়েছেন, তাদের কথা যদি আমরা মেনে নিই, তাহলে এটা একটা সুইসাইড প্যাক্ট বলে। যে কটাই যখনই সুইসাইড প্যাক্ট হয় না, যে 6 জন বা 7 জন বা 3 জন যে কজনই মারা যান, কখনোই এরকম হতে পারে না যে প্রত্যেকেরই একই ইচ্ছে থাকে মৃত্যুকে বেছে নেবার। অনেকে জিজ্ঞেস করতেন ওদের 4-6 জনেরই কি ডিপ্রেশন হচ্ছিল নাকি। তার উত্তর হলো যে হয়তো তার নয়, কিন্তু আত্মহত্যার কারণ ব্যক্তির বাইরে সমাজেও অনেক সময় নিহিত থাকে। হয়তো তাদের প্রচন্ড কষ্টের টানাটানি চলছিল, যেটা বাইরে পৃথিবীটাকে বলা যাচ্ছিল না অন্য লোকদের। এই ঘটনায় মনে করিয়ে দিচ্ছে কলকাতার বুকে ঘটে যাওয়া এরকম কয়েকটি রোমহর্ষক ঘটনার কথা। প্রায় 2 দশক আগে টালিগঞ্জে পরিবারের 6 সদস্যকে বিষ খাইয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পরিবারের বড় ছেলে বেকারি ব্যবসায়ী বছর 36-এর শিবেন্দু সাহা। মৃতদেহ দেখে চমকে উঠেছিলেন সকলেই, যেন সবাই ঘুমিয়ে আছে। 2004-এর 18 জুন শিবেন্দু সাহার স্ত্রী রুমি সাহার সঙ্গে তার 2.5 মাসের ছেলের দেহ উদ্ধার হয় এক ঘরে। পাশের ঘরে শিবেন্দুর মা ও 2.5 বছরের নাতির দেহ পাওয়া যায়। অপর একটি ঘর থেকে উদ্ধার হয় শিবেন্দুর বাবার মৃতদেহ। যে ঘরে শিবেন্দু সাহাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানেই পড়েছিল তার ভাইয়ের দেহ। শিবেন্দুর বারমুডা থেকে উদ্ধার হয় 3 পাতার সুইসাইড নোট, যার ছত্রে ছত্রে উল্লেখ ছিল আর্থিক বিপর্যয়ের ফলে চরম সিদ্ধান্ত নেবার কথা। মানে ছেলে মানে ওদের বিষ দিয়ে মেরে দিয়েছে আর নিজে সুসাইড করেছে। 2 ভাইয়ের মধ্যে কিছু ডিসপিউট ছিল, হ্যাঁ, ওই টাকা পাকা নিয়ে কোনো ডিসপিউট। 2 ভাই মারা যায়নি, 1 ভাইয়ের ফ্যামিলি মারা গেছে। তদন্ত চললো, ওনার কাকাও অ্যারেস্ট হয়েছিলেন। একসময়ে সাহা পরিবারের রামকৃষ্ণ বেকারিতে 3টি শিফটে 90 জন কর্মী কাজ করতেন।
কিন্তু পরে মুখ থুবড়ে পড়ে ব্যবসা, আর তারপরই চরম সিদ্ধান্ত। পরিবারের সবাইকে মেরে আত্মঘাতী হন বড় ছেলে। একটা সুসাইড হয়েছিল, সেটা দেখেছি আমরা। হ্যাঁ, তারপর লালভাই দিয়ে সব বাবুরা এসেছিল, ওনারা আসার পর আমরা সব বাইরে বেরিয়ে গেছি। 2012 সালের মুর অ্যাভিনিউয়েও এরকমই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। 45E/15 মুর অ্যাভিনিউয়ের গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট। এই ফ্ল্যাট বাড়িরই 3 তলার বাসিন্দা ছিলেন সুপ্রতিম বসু। পরিবার বলতে কম্পিউটার ব্যবসায়ী সুপ্রতিম বসু, তার স্ত্রী সঙ্গীতা এবং 2 মেয়ে সারণী ও সহেলি। সুপ্রতিম বাবুর বাবা সত্তরোর্ধ্ব সুদেশ বসুও এই ফ্ল্যাটেই থাকতেন। 16ই জুন গভীর রাতে পাড়া প্রতিবেশীরা দেখেন বসু পরিবারের ফ্ল্যাটে আগুন জ্বলছে। শাবল দিয়ে ভাঙা হয় সুপ্রতিম বসুর ফ্ল্যাটের দরজা। দমকল আসার পর দেখা যায় ওই ফ্ল্যাটের একটি ঘরের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে বসু পরিবারের 5 সদস্যের অগ্নিদগ্ধ দেহ। পুলিশের অনুমান ছিল রাতে সুপ্রতিম ও তার স্ত্রীর মধ্যে অশান্তি হয়। অশান্তির জেরেই হয়তো কাঠের মুগুর জাতীয় কোনো জিনিস দিয়ে সঙ্গীতার মাথায় আঘাত করেন সুপ্রতিম। এরপরই সঙ্গীতা নিজেদের শোয়ার ঘর ছেড়ে 2 মেয়ে ও শ্বশুরমশাইয়ের ঘরে চলে যান। সুপ্রতিম সেই ঘরে গিয়ে আগুন লাগিয়ে দেন বলে সন্দেহ। শেষ হয়ে যান পরিবারের 5 জনই। পরে পুলিশ জানতে পারে শহরের 6টি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন সুপ্রতিম। এখন অভিশপ্ত ওই ফ্ল্যাটে তার আত্মীয়রা বসবাস করেন। এই মুহূর্তে তারা নেই, সেই কারণে তাদের সাথে কথা বলতে পারিনি আমরা। কিন্তু যারা প্রতিবেশীরা আছেন তারা সেদিনের এই ভয়ানক স্মৃতির কথা আর মনে করতে চাইছেন না, এমনটাই তারা জানাচ্ছে। 2016 সালের 16 জানুয়ারি পাম অ্যাভিনিউয়ে বহুতলে খুন হন একই পরিবারের 3 জন। ঘর থেকে উদ্ধার হয় মা ও যমজ ছেলেদের রক্তাক্ত দেহ। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় গৃহকর্তা নীল ফনসেকাকে। ঘটনায় উঠে আসে বিবাহ বহির্ভূত সম্পর্কের পাশাপাশি প্রচুর আর্থিক দেনার বিষয়। পরে গৃহকর্তাকে গ্রেফতার করে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ। রাজ্যে একের পর এক শুট আউটের ঘটনা। আমরা বারবার প্রশ্ন তুলেছি যে এই বেআইনি অস্ত্র এবং বেআইনি বুলেট, কার্তুজ কোত্থেকে আসছে। পুলিশ তদন্ত শুরু করলো, বেঙ্গল এসটিএফ তারা তদন্ত শুরু করে যা পেল সেটা বিস্ময়কর। পাচ্ছে যে কেন্দ্র সরকারের অধীনে থাকা অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বুলেট শুধু নয়, আর্মসও আসছে এবং বেআইনি অস্ত্র কারবারিদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে বৈধ দোকানের মাধ্যমে। আমি এই গোটা চক্রটা যেভাবে বেঙ্গল এসটিএফ বলেছে আপনাদের সামনে রাখবো, কিন্তু নজরদারির প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। কেন বলছি? কোথায় কলকাতা পুলিশের একটা বিশেষ বিভাগের গাফিলতি আমাদের চোখে পড়েছে তাও দেখাবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। খাস অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ দিনের পর দিন হাত ঘুরে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে। আর এই কাজে জড়িত বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র দোকানের কর্মী। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় প্রায় 200টি কার্তুজ উদ্ধারের ঘটনায় এমনই বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি শুধু বুলেটই নয়, বিবাদীবাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুকও, অর্থাৎ কার্তুজের মতোই বৈধ অস্ত্র অবৈধ উপায়ে পৌঁছে গেছে সমাজবিরোধী ও দুষ্কৃতীদের কাছে। কিন্তু কিভাবে? কার্তুজ কাণ্ডে বিবাদীবাগের বৈধ অস্ত্র বিপণীর কর্মচারী জয়ন্ত দত্তের পর রবিবার রাতে ক্যানিংয়ের জীবনতলা থেকে ওই দোকানেরই আরেক কর্মী শান্তনু সরকারকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে দাবি এই অস্ত্রের দোকানের স্টক রেজিস্টার দেখভালের দায়িত্ব ছিল তার ওপরেই। এসটিএফ সূত্রে দাবি বুলেট কাণ্ডে আগেই ধৃত হাজী রশিদ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে শান্তনুর নাম উঠে আসে। জানা যায় শান্তনুর কাছ থেকে বেআইনিভাবে একটি ডাবল ব্যারেল গান কিনেছিল হাজী রশিদ মোল্লা। ছোট ছোট পার্ট করে তা সরবরাহ করা হয়। বিভিন্ন যে অথরাইজড আর্মস ডিলার আছে ওখান থেকে কিছু অ্যামিনিশন মিসিং হয়েছে। তো কিভাবে হয়েছে সেই ডিটেলস আমরা নিয়েছি এসটিএফ এর কাছ থেকে। এসটিএফ এর গোয়েন্দাদের বক্তব্য, বিবাদীবাগে অস্ত্রের দোকানের নামে ইস্যু করা বুলেট সরকারি নিয়ম মেনে কেবলমাত্র লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের কাছে বিক্রি করার কথা, কিন্তু অভিযোগ তার একাংশ চলে গেছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে, সেখান থেকে দুষ্কৃতীদের কাছে। এসটিএফ সূত্রে দাবি শান্তনু ও জয়ন্তর মধ্যে আঁতাত ছিল। তাদের মারফত অস্ত্র কার্তুজ পৌঁছে যেত হাসনাবাদের বাসিন্দা আশিক ইকবাল গাজী ওরফে বাপ্পার কাছে। এসটিএফ সূত্রে দাবি তৃণমূল নেতা এই আশিকই অস্ত্র পাচার সিন্ডিকেটের মাথা। অস্ত্রই তৃণমূলই অস্ত্র, বোমাই ভিত্তি আর ধ্বংসই ভবিষ্যৎ, এটাই তৃণমূল। পুলিশ ধরেছে, পুলিশ করছে, দীর্ঘদিনের দোকান, তার মধ্যে কোনো যদি র্যাকেট থাকে তো পুলিশই তো ধরছে, তো বিজেপি এসে ধরেনি, তো মমতা ব্যানার্জির পুলিশই তো ধরছে। ইতিমধ্যে বিবাদীবাগের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে দোকান সিল করে দেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। দেখুন আইনটা কি, নিয়মটা কি হয়। অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে মাল এলো,
অর্থাৎ সরকারি অনুমোদনপ্রাপ্ত দোকানগুলোয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে কনসাইনমেন্ট পৌঁছচ্ছে, যারা লাইসেন্স প্রাপ্ত এবং লাইসেন্সের মাধ্যমে সেই মাল বিক্রি হবে। কনসাইনমেন্ট যখন আসবে তখন রিজার্ভ ফোর্সের আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারদের উপস্থিতিতে সেই কনসাইনমেন্টগুলো কাটা হবে, খোলা হবে এবং মেলানো হবে। তারপর বিক্রি হলো, বিক্রির পরও কিন্তু এই নজরদারির অংশটা শেষ হয়ে যায় না। তার কারণ এই অ্যাকাউন্ট ক্লোজ হবে তাদের উপস্থিতিতে, অর্থাৎ আবার বলছি রিজার্ভ ফোর্সের আর্মস ট্যাক্স সেকশনের অফিসারের উপস্থিতিতে অ্যাকাউন্ট ক্লোজ হবে। অর্থাৎ কটা বুলেট, কটা কার্তুজ বিক্রি হলো, কটা আর্মস বিক্রি হলো, সেইটা নিয়মিতভাবে ভিজিলেন্সের ঠিক এইখানেই হচ্ছে গুরুত্ব। এবং এটা ইংরেজ আমলের পর থেকে এই সিস্টেমই চলে আসছে। এসটিএফ বলছে, বেঙ্গল এসটিএফ, যেই দোকানগুলোর হাতে যে কার্তুজ এবং অস্ত্র, এমনকি অস্ত্রও আছে, সেইগুলো ক্রিমিনালদের হাতে চলে যাচ্ছে। আমি বলছি কোথাও একটাই গোটা সিস্টেমটার মধ্যে নজরুলদা তো পুলিশের গাফিলতিও কাজ করছে। ব্যাপারটা ভয়ঙ্কর, কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরির উৎপাদিত দ্রব্য সেটা ক্রিমিনালদের, গ্যাংস্টারদের হাতে চলে যাচ্ছে। এটা এর পিছনে দায়টা কার? দেখুন, জেলায় জেলায় জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতায় যেহেতু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার পুলিশের হাতে আছে, কমিশনার অফ পুলিশের পক্ষে আর্মস অ্যাক্ট যে বিভাগ আছে, একজন এসি আর্মস অ্যাক্ট আছে, তার অধীনে ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর আছে, কনস্টেবল আছে, এবং কমিশনার পক্ষে এর সুপারভাইজ করেন ডিসি আর। আচ্ছা, যে নিয়ম আপনি যেটা বললেন, যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি একমাত্র লাইসেন্স প্রাপ্ত কোনো দোকান থেকে কিনতে গেলেই তারা মালটা সরবরাহ করবে, অন্য কাউকে সরবরাহ করবে না। আচ্ছা, এই যে সরবরাহ করবে সেটা তো আপনিই বলে দিলেন যে সেই ডিপার্টমেন্টের অফিসারদের সামনে খোলা হবে। যে অতএব অর্ডিন্যান্স ফ্যাক্টরি যে 300 বলে 500 পাঠিয়ে দিল, এর কোনো সম্ভাবনা নেই যদি পুলিশের লোক দেখে। আচ্ছা, এরপর দুই একটা যোগ করি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যেটা হচ্ছে কলকাতা শহরে আমাদের ছোটবেলাতেও বোধহয় 13 না 14টা দোকান ছিল, এখন তো অধিকাংশ দোকান দেখি বন্ধ। অর্থাৎ এইরকমও নয় যে 30টা দোকান, সেখানে ম্যান পাওয়ারের কোনো সমস্যা হবে ভিজিলেন্সের ক্ষেত্রে। এ তো এই কয়েকটা দোকান নির্দিষ্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে কনসাইনমেন্ট ঢুকবে। আমি বলছি মানে ওয়ার্ক লোডের দিক থেকেও যে বিপুল তা তো নয়। না, ম্যান পাওয়ারের সমস্যা হওয়ার কোনো কথাই নয়, কারণ দোকান যত বেশি হবে ম্যান পাওয়ারও তত বেশি স্যাংশন হবে। ঠিক, কারণ এটা সরকারের তরফ থেকে তো দেখতে হবে, এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমি ডিসি হেডকোয়ার্টার ছিলাম অনেক দিন, ফলে এই ব্যাপারটা আমি খানিকটা জানি, যেহেতু আগে এটা ডিসি হেডকোয়ার্টারের সঙ্গে ছিল। তো এরপরে যখন আসলো যে এতটা বন্দুক, কি এতটা পিস্তল, এতটা রিভলভার, এতগুলো গুলি, সেইটা একমাত্র বিক্রি করতে পারবে যার লাইসেন্স আছে। আচ্ছা, সে লাইসেন্সে বিক্রি করানোর নিয়ম হচ্ছে যে যদি আপনার লাইসেন্স থাকে তাহলে আপনি লাইসেন্স নিয়ে যাবেন, সেখানে লেখা হবে আপনার কাছে কি বিক্রি করা হলো, সেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেটা মার্ক কি ছিল, সিরিয়াল নাম্বার, সব কিছু দেওয়া হবে। এবং এই দোকানে যে রেজিস্টার আছে সেখানেও কিন্তু এটা নথিভুক্ত করা হবে যে নাম এই, তার লাইসেন্স নম্বর এই, তাকে এতটা গুলি বা এই বন্দুক বিক্রি করা হয়েছে। অতএব যদি আর্মস অ্যাক্টের লোকেরা সুপারভাইজ ঠিক করেন, আরও একটা কথা বলে রাখি, যে খুব সম্ভবত প্রতি মাসে, এই সময়টা একটু এদিক ওদিক হতে পারে, যে এই যে আর্মস কত আসলো, কত বিক্রি হলো, কত আছে, এর রিটার্ন আর্মস অ্যাক্টে জমা দিতে হয়। একদম। তো তাহলে যদি এই আর্মস অ্যাক্টে যারা কাজ করছেন তারা এবং যাদের লাইসেন্সড আর্মস আছে তারা এবং ক্রিমিনালরা একসঙ্গে যোগসাজশ না করে, তাহলে এই লাইসেন্স দোকান থেকে বেআইনিভাবে গুলি বলুন, বন্দুক বলুন, ক্রিমিনালদের হাতে যেতে পারে না। আমি যোগসাজশ শব্দটা ব্যবহার করলেন নজরুল ইসলাম, আমি এইখানে বলবো যেটা একটা র্যাকেট। তার কারণ একেবারে ক্রিমিনাল এই মিডলম্যান, অর্থাৎ দোকানের কর্মচারী হতে পারেন, দোকান যারা চালাচ্ছেন তারা হতে পারেন, এবং এই পুলিশের যারা নজরদারির ভূমিকায় আছেন
তাদের যোগসাজশ ছাড়া এই জিনিস হতে পারে না। আমি আবার বলছি, বেঙ্গল এসটিএফ দুর্ধর্ষ কাজ করছে এই বিষয়ে, আমার প্রশংসা করতে কোনো আপত্তি নেই, কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে একেবারে সর্ষের মধ্যে ভূত না থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির বুলেট পৌঁছে যাচ্ছে রাস্তার ক্রিমিনালদের হাতে। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, আরেকটা মারাত্মক দিক আছে। মুঙ্গেরে আগে আমরা দেখতাম যে এইসব বেআইনি অস্ত্র, বেআইনি বুলেট এইসব আসতো মুঙ্গের থেকে, বারবার একাধিক র্যাকেট ধরা পড়েছে, আমাদের রাজ্য পুলিশ মুঙ্গেরে গিয়ে রেড করেছে একাধিক ক্ষেত্রে। কিন্তু আমি বলছি অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি মাল, মানে যেটা সবথেকে আশঙ্কার, সেই প্রোডাক্ট ক্রিমিনালদের হাতে চলে যাচ্ছে, এই অংশটা কিন্তু সম্পূর্ণ অভূতপূর্ব, আমি আমার জ্ঞানে কোনো দিন শুনিনি। আমি বলছি এর একটা দ্বিতীয় দিক আছে, সেটা হচ্ছে যার নামে, ধরুন সেটা দোকানের খাতা হতে পারে, সেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি রেকর্ডস হতে পারে, যে রেকর্ডসটা ফিরতি এখান থেকে যায়, যার লাইসেন্সের এগেনস্টে এই কার্তুজ বা এই অস্ত্র এনলিস্টেড হলো, সেই মানুষটা কিন্তু সম্পূর্ণ নিরপরাধ, সম্পূর্ণ নিরপরাধ একটা মানুষ। তিনি জানছেনই না যে তার নামের এগেনস্টে, তার লাইসেন্স নাম্বারের এগেনস্টে কার্তুজ অথবা বন্দুক ইস্যু করা হচ্ছে। অর্থাৎ একটা গোটা বিরাট ক্রাইম নেক্সাসের তিনি পার্ট হয়ে যাচ্ছেন, বিনা অপরাধে সম্পূর্ণ নিরপরাধ একজন মানুষ। দেখো, আমি বলি যে স্যার তো তোমাকে পরিষ্কার যার টেকনোলজিটা পুরো বলে দিলেন যে কলকাতা পুলিশের মধ্যে ডিসিআরএফ তথা ডিসি আর্মস অ্যাক্ট ইজ দ্য অথরিটি, একদম জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে তোমার সরকারি যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে যে মাল আসছে সেগুলো সমস্ত ওই লাইসেন্স তোমাকে দেখাতে হবে, সেই লাইসেন্সে কি দিল, তার নাম্বার থেকে শুরু করে কোন ইয়ে থেকে আসছে সেগুলো সব ডিটেলস, ক্লোজার স্টেটমেন্ট যেটা, সেটাও মেলাতে হবে, সেটা মিলিয়ে তারপরে একটা কপি পাঠিয়ে দিতে হবে আর্মস সেকশন, পাঠিয়ে দিতে হবে। এই গেল তো, সেগুলো তো হচ্ছে না। এইবার তাহলে এই নেক্সাসটা কারা? তুমি দেখো জীবনতলা, জীবনতলা কোনটা? ইস্ট ক্যানিং বিধানসভা। এই ইস্ট ক্যানিং বিধানসভার মধ্যে যে শাসক দলের যে অথরিটি আছে, সেইখানে থেকে যে, এটা তো উৎসতর, ওটা সোর্স অফ কালেক্টিং যে বুলেটস, কার্টিজেস, আর্মস, গান, সবই তো বিক্রি হচ্ছে। তোমার কাকদ্বীপ, মানে জীবনতলার ক্রিমিনাল বলুন বা একটা জঙ্গি গোষ্ঠী বলুন, তাদের হাতে চলে যাবে, তাই তো যাচ্ছেও। আরে তোমার ক্যানিংয়ে কি হলো? তোমার জাভেদ আহমেদকে মনে নেই যে 26/11 যে মেইন কনস্পিরেটর, তার ছেলের সঙ্গে তার ওখানে মিটিংয়ের কথা, তাকে ধরতে এলো জম্মু কাশ্মীর থেকে এসে। সাদরাদির কথা তোমার মনে নেই? যে তোমার নওদা আর তোমার হরিহরপাড়া দুটো জায়গার ভোটার, সে, তাকে ধরতে এলো কোথা থেকে? আসাম থেকে, আনসারুল্লাহ বাংলা টিম। তাহলে তুমি দেখছো তো, আমি যেটা বলতে চাইছি সুমন, কাকদ্বীপ থেকে মালদা, মালদা থেকে মুর্শিদাবাদ, সারা পশ্চিম বাংলায় এই দুর্নীতি আর বজবজের ঘটনা তুমি দেখো। কোথায় হায়দার, কোথায় গেল? রাজীবপুর জিপির যে নির্বাচিত প্রতিনিধি, সে তো এখনো ধরা পড়েনি। আর তার পেছনে কে আছে, মাথাটা কে? আজকে যে বারবার বিচারকরা বলেছে, বারবার আদালত বলেছে, ধরে ধরুন, মাথা ধরুন, কোথায়? ওই আলটিমেটলি ওই হায়দারের অবধি তোমার থেকে যাবে। আর তোমার এই যে দুলাল বাবলা সরকার, তার মার্ডার কেসও এখনো কিন্তু মোটিভ স্টিল। একদম আমি বলছি যে সিস্টেমটা ফল্টি তো নয়, সিস্টেমটা নিখুঁত, কিন্তু তার ভেতরে যে মানুষগুলো হুবহু দেখুন একদম পাসপোর্ট কেলেঙ্কারি, যেটা আমাদের ছবি এসেছিল সেই পাসপোর্ট কেলেঙ্কারির মতো। আমি তুলনাটা বিস্তারিত আসব, কিন্তু তার আগে একবার দ্রুত আমার পরের প্রতিবেদন এই নিয়ে, যে ঠিক কীভাবে এই যোগসাজশ বলুন অথবা নেক্সাস বলুন কীভাবে চলছিল। কলকাতার বুকে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকান, অভিযোগ এই আইনি বৈধতা প্রাপ্ত দোকান থেকেই বেআইনি সরণি দিয়ে আগ্নেয়াস্ত্র থেকে বুলেট চলে যেত দুষ্কৃতীদের হাতে। কিন্তু সরকার অনুমোদিত অস্ত্রের দোকান থেকে বন্দুক, বুলেট কোথায় চলে যাচ্ছে তা দেখা কি পুলিশের কাজ নয়? তারা কি নিয়ম মেনে নিয়মিত নজরদারি আদৌ করত? লালবাজারে আর্মস অ্যাক্ট সেকশন বলে একটি আলাদা বিভাগ রয়েছে, যাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে যে শহরের মধ্যে যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ডিলার রয়েছেন সেই দোকানে গিয়ে মাঝে মাঝে ভিজিট করা, তার রেজিস্টার খাতা খতিয়ে দেখা, শুধু তাই নয় স্টক মিলিয়ে দেখা। এখন এই কার্তুজ কাণ্ডের পর এই গোটা প্রক্রিয়া কি আদৌ ঠিকঠাকভাবে করা হয়েছিল, এই নিয়েই প্রশ্ন উঠছে। আইন বলছে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানে বুলেটের কনসাইনমেন্ট এলে সঙ্গে সঙ্গে তা খুলতে পারেন না দোকান মালিক বা কর্মচারীরা। কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারের উপস্থিতিতে তা খুলতে হয়।
কত অর্ডার হয়েছে, কত বাক্স বুলেট এসেছে তা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের সামনে মিলিয়ে দেখতে হয়। প্রত্যেক মাসের শেষে আর্মস অ্যাক্ট সেকশনের কাছে ক্লোজার স্টেটমেন্ট পাঠাতে হয় দোকান মালিককে। এরপর আর্মস অ্যাক্ট সেকশনে অফিসার দোকানে এসে ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখেন। শুধু কার্তুজ নয়, একেবারে যে আগ্নেয়াস্ত্র সেটাও কিন্তু বেআইনিভাবে দুষ্কৃতীদের কাছে পাঠানো হয়েছিল এবং সেক্ষেত্রে আরও এক কর্মচারীর ভূমিকা সামনে আসার পরে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তদন্তকারী এক্ষেত্রে যে বিষয়টা খতিয়ে দেখছেন যে কর্মচারীরা এই যে অপরাধ সেই অপারেশনে যুক্ত ছিলেন, তাহলে এই দোকানের যারা মালিক তারা কি গোটা বিষয়টা জানতেন নাকি তাদের না জেনে কোনো রকমভাবে তাদের মধ্যে কোনো গাফিলতি ছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের তরফে কি আদৌ নিয়মিত ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখা হয়েছিল, নাকি পাসপোর্ট কাণ্ডের মতোই এক্ষেত্রে নজরদারিতে চরম গাফিলতি ছিল? সবকিছুই যখন যা আসছে সেটা ওদের জানাতে হচ্ছে পুলিশকে, যা বিক্রি হচ্ছে সেটা প্রতি মাসে চলে যাচ্ছে, তার রেকর্ড চলে যাচ্ছে, কাকে বেচেছি সবই চলে যাচ্ছে। স্টেটমেন্ট দিয়ে দিতে হয় প্রতি মাসেই, যে এতগুলো দিয়েছি, এতগুলো আছে, এতগুলোই আছে। পুলিশ মাসে মাসে চেক করে না বছরে? চেকিং তো করেই, এবার কখনো মানে ওদের টাইম অনুযায়ী ওরা এসে চেকিংটা করে। বুলেটের মতোই বন্দুক কেনাবেচার ক্ষেত্রে দোকান মালিকদের একাধিক নিয়ম মেনে চলতে হয়। দোকানে কতগুলি বন্দুক রয়েছে, কতগুলি পুরনো, কতগুলি নতুন, সব তথ্যের রেকর্ড বা ক্লোজার স্টেটমেন্ট রাখা বাধ্যতামূলক। আর এগুলোর নজরদারির দায়িত্ব পুলিশের। আমার মতে অস্ত্রশস্ত্র ব্যাপারটা যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সমাজের শান্তি শৃঙ্খলার প্রশ্ন জড়িত আছে, সেই জন্য লাইসেন্স ইস্যুইং অথরিটিকে এই মেয়েটাকে শ্যালে কনভার্ট করা যেতে পারে, করে নেওয়া উচিত। এবং প্রায়শই এখানে সারপ্রাইজ ভিজিট করে তার স্টক ভেরিফিকেশন করা দরকার। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অস্ত্র বুলেট পাচার চক্রের পর্দাফাঁস করার পর নজরদারি কি জোরালো করা হবে? কোথায় কোথায় লুপহোল আছে, কিভাবে এটা প্লাগ ইন করা যাবে যাতে এটা ফার্দার এইরকম ইনসিডেন্ট না হয়, তার জন্য আমরা ডিটেলসে গিয়েছি। অ্যান্ড উইল ট্রাই টু এনশোর দ্যাট again these kind of things are not repeated. এদিকে এসটিএফ সূত্রে খবর, কার্তুজ কাণ্ডে কলকাতার আরও এক অস্ত্রের দোকান তাদের স্ক্যানারে রয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। জানতো হুবহু পাসপোর্ট দুর্নীতিতে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে একজন নেতা, তিনি অর্থমূল্যের বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে দিলেন। কেন্দ্র সরকার একেবারে শেষ পর্যায়ে পাসপোর্ট দিয়ে দিল। ফিজিক্যাল ভেরিফিকেশনের দায়িত্ব ছিল যে অফিসারের, তিনি এটার মধ্যে যুক্ত হয়ে গেলেন। অর্থাৎ ঠিক যেরকম এই কার্তুজ কাণ্ডেও ভিজিলেন্সের গাফিলতি না থাকলে পাসপোর্ট দুর্নীতিও হতে পারে না, আর এই কার্তুজ আর অস্ত্র নিয়ে এত আশঙ্কাও তৈরি হতে পারে না। দেখো, মুঙ্গেরের কনসেপ্ট বদলে গেছে অনেক আগেই। আগে মুঙ্গের থেকে অস্ত্র আমদানি হতো, এখন কটেজ ইন্ডাস্ট্রির মতো ঘরে ঘরে কিন্তু অস্ত্র তৈরি হয়। গ্লক পিস্তল বলে তো একটা পিস্তল আছে, আমি আমার লেখাতেও লিখেছি, যেগুলি পার্ট বাই পার্ট খুলে চলে যাবে অন্য অন্য জায়গায়, কেউ টেরই পাবে না। অর্থাৎ অপরাধ ঘটবার পরে তাদেরই গ্যাংয়ের ছেলেরা সে অস্ত্রটাকে খুলে খুলে এমনভাবে নিয়ে যাবে কেউ বুঝতেও পারবে না। জামতারা গ্যাং অনেক আগেই বদলে গেছে, এখন পাশের কফি হাউসেই হয়তো কেউ ল্যাপটপ নিয়ে বসে ওই অপরাধটা করছে। ঠিক সেই রকমই এই অপরাধগুলোরও আধুনিকীকরণ হচ্ছে। দেখো, রেজিস্টার মেলাতে হয়, যেটা তোমরা বারবার বলছো যে ডিএম দেখবেন বা কমিশনার পুলিশ দেখবেন, কিন্তু আইনে বলছে সারপ্রাইজ ভিজিটের বন্দোবস্ত আছে। জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি বা কমিশনার পুলিশের প্রতিনিধি বা কলকাতায় লালবাজারের এই যে সেলের প্রতিনিধিরা, তারা কিন্তু সারপ্রাইজ ভিজিট করবেন। কবে ওরা রেজিস্টার খাতা মেলাবে আর তার স্টক রেজিস্টার থেকে, কিন্তু আমি বলছি তুমি যেটা বলছো ওভার অ্যান্ড অ্যাবাভ, আমি বলছি বেসিকটাই যথেষ্ট ফুল প্রুফ। তার কারণ আমি কনসাইনমেন্ট অফিসারের সামনে কাটছি, আবার আমি অ্যাকাউন্ট ক্লোজ করছি অফিসারের সামনে, একদম বেসিকটাই হচ্ছে না। ওভার অ্যান্ড অ্যাবাভ ভিজিট না দিলে ওরা বুঝে গেছে যে এখানে পুলিশ অনেকটা লেথার্জিক, পুলিশ অনেক আলসেমি করছে, কাজেই তারা অপরাধ করার মতো সময়টা পাচ্ছে। দেখো, দুটো জিনিস হয়, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ডিটেকশন। তোমাকে তো প্রিভেন্ট করতে হবে। অস্ত্রের দোকান তো ব্রিটিশ পিরিয়ডেও ছিল, কিন্তু তখন অনেক শক্ত নজরদারি ছিল। তুমি আগে তো প্রিভেন্ট করবে, আমরা আগে ডিটেকশন নিয়ে ভাবছি যে কার্তুজ কোথায় যাচ্ছে, কারা এর পেছনে অপরাধী হিসেবে জড়িত রয়েছে, কিন্তু আটকাবার মতো আমাদের রিসোর্স থাকলেও তারা হয়তো অনেক আলসেমি করে। আটকানোর মতো সিস্টেম আছে, কিন্তু সেটার ইমপ্লিকেশন নেই। হ্যাঁ,
ধরুন আপনার একটা আর্মসের লাইসেন্স আছে, আপনি 200 মতো গুলি কিনতে পারেন, আপনি কিনলেন 25টা, আপনার লাইসেন্সে 25টা লেখা হলো একদম, কিন্তু এখানে স্টকে 200টা লেখা হলো। এই যে ক্রস ভেরিফিকেশন, এটাও আর্মস একটা লোকদের করার কথা। যদি এটা করা হতো তাহলে এরকম ঘটতে পারতো না। আর একটা আর মারাত্মকটা ভাবুন, ওই 175টা আমার লাইসেন্সের নাম্বারের এগেনস্টে রেকর্ডে চলে গেল আর আসলে চলে গেল ক্রিমিনালের কাছে। হ্যাঁ, না স্টক রেজিস্টার অনুসারে আপনার লাইসেন্সে তাই তো বলছি, কিন্তু আপনার লাইসেন্স অনুসারে আপনার কাছে যায় না। আর একটা ব্যাপার এখানে হচ্ছে, যখন কোথায় থেকে লাইসেন্স নিতে হবে এটা আর্মস অ্যাক্টে এবং তার রুলসে পরিষ্কার বলা আছে। আমাদের এখানে যারা প্রভাবশালী লোক, তাদের কারো কাছে দেখবেন যে কারো কাছে নাগাল্যান্ডের একটা বন্দুকের লাইসেন্স আছে, তো নাগাল্যান্ডে বন্দুকের লাইসেন্স হলে তো বাড়ির ওখানে থাকতে হবে, গানটা ওখানে থাকতে হবে, সেটা এখানে তো ব্যবহৃত হতে পারবে না। বা এখানে যদি বাড়ি থাকে তাহলে তো নাগাল্যান্ড থেকে লাইসেন্স হবে না। এই ব্যাপারটা কিন্তু আছে, আমার কাছে খবর আছে, আপনারা দেখে নিন যে লাইসেন্স একটা দেখাচ্ছে, কিন্তু যখন রিপোর্টটা যাবে ওই নাগাল্যান্ড থেকে লাইসেন্সটা ইস্যু হয়েছে, তখন আর্মস অ্যাক্টের লোকেরা তো ভেরিফাই করে দেখবে যে এই নাগাল্যান্ড থেকে যে লাইসেন্সটা বলা হচ্ছে আদৌ সেটা ফোর্জ লাইসেন্স না সত্যিকার লাইসেন্স। যদি সত্যিকার লাইসেন্স হয় তাহলে নাগাল্যান্ড থেকে কী করে ইস্যু একদম। আমি বলছি বেঙ্গল এসটিএফ এই বিষয়ে একেবারে নিরপেক্ষভাবে তদন্ত করবে, প্রশংসনীয় কাজ করবে, এটুকু আমরা আশা করতে পারি। কিন্তু বিশ্বনাথদার কাছে আসবো, যে ব্যাপারটা ভাবুন, দিনের পর দিন সামনে রাইটার্স, পেছনে লালবাজার, ডালাউসির মোড়ে একটার পর একটা বনেদি দোকান, পুলিশের নাকের ডগায় লালদিঘির পূর্ব পারে দিনের পর দিন এটা হচ্ছে। আমি বলছি কি ভয়ঙ্কর ব্যাপার। সুমনদা, গত 1 মাসের মধ্যে যতগুলো ইস্যু এসছে, আমি মনে হয় সবচেয়ে নাগরিক জীবনে কনসার্ন ইস্যু এটা, যে মানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির কার্তুজ সেটা কার্যত বেআইনিভাবে চলে যাচ্ছে সমাজের সেই সমস্ত দুষ্কৃতীদের কাছে যারা সমাজটাকে নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, পরিচালনা করতে চায়। দেখুন, মানে এই প্রশ্নটা তো একইভাবে আমরা তুলেছিলাম যে পাসপোর্ট কিভাবে ইস্যু হচ্ছে, কেন পাসপোর্ট ইস্যু করার প্রশ্নে পুলিশের নজরদারি কোথায়, পুলিশ কেন প্রত্যেকটা পাসপোর্ট ইন্ডিভিজুয়াল করে 10টা পাসপোর্ট হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কি হলো, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন পুলিশের গাফিলতির জন্য ওই ক্ষেত্রে পাসপোর্টগুলো মানে অবৈধ পাসপোর্ট হচ্ছিল, ইস্যু হচ্ছিল। এবং মানে সেইভাবেই কিন্তু একের পর এক জঙ্গি থেকে শুরু করে মানে যে কোনো সন্ত্রাসবাদী মানে ঢুকে যাওয়ার নজিরও আছে, আগামী দিনেও ঢুকতে পারে। আবার একইভাবে এখানেও আপনি লক্ষ্য করুন, পশ্চিমবাংলাতে ধারাবাহিকভাবে বোমা গুলির কথা প্রত্যেকটা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে বোমা গুলি অফুরন্ত, মানে কার্যত বলা যায় মুড়িমুড়কির মতন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র পশ্চিমবাংলার বোমা স্তূপের উপরে আছি, গুলি স্তূপের উপরে আছি, এটা নিয়ে আমরা বছরের পর বছর শো করে যাচ্ছি লাস্ট বেশ কয়েকটা বছর ধরে। এখানেই প্রশ্নটা হচ্ছে যে সরকারি নজরদারি, মানে এখানে সরকার নজরদারি ঢিলা দিয়েছে, করছে না, নাকি একটা সচেতন প্রয়াস? মানে এটাও কিন্তু এসটিএফকে নিশ্চয়ই প্রশংসা করব যদি দেখি কোনো বিশেষ রাজনৈতিক পরিস্থিতি বা কোনো প্রশাসনিক তৎপরতা আলাদাভাবে দেখানোর জন্য এই তৎপরতা দেখাচ্ছে, নাকি এটা ধারাবাহিকভাবে আগামী দিনেও এসটিএফ দেখাবে, সব ক্ষেত্রে সব জেলায় সার্বিকভাবে একই রকম দেখাবে। এবং শুধুমাত্র এই হঠাৎ করে একটা উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এসটিএফ তৎপর হয়ে এগুলো খুঁজে বার করছে, নাকি আগামী দিনেও দেখাবে। 2, যদি সারপ্রাইজ ভিজিট কেন হচ্ছে না? 2 হলো নজরদারি, একেবারে লালবাজারের কাছে থাকা এই দোকানগুলোতে নজরদারি ঠিক মতন রাখা হচ্ছে না কেন, হিসেব মেলানো হচ্ছে না কেন? যারা মেলাচ্ছে না তাদেরকে কি এসটিএফ লোকেট করবে? তাদেরকে কি শাস্তির ব্যবস্থা দিবে? অর্থাৎ অতীতে যাদের গাফলতিতে যাদের দায়িত্ব ছিল, যারা নজরদারি করেনি, তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। আমি কিন্তু বলছি যে পশ্চিমবাংলায় যে বারবার এই প্রশ্নটা উঠছে যে কেবলমাত্র মুঙ্গের থেকে গুলি বন্দুক আসছে না, পশ্চিমবাংলার সিস্টেমের মধ্য থেকেই কিন্তু গুলি বন্দুক জেনারেট করছে, সেটা এসটিএফ কার্যত মেনে নিলেও বলে রাষ্ট্র যখন মানে কোনো না কোনোভাবে তার ভুল ভ্রান্তি বা তার কনসপিরেন্সি বা তার জন্য যদি এই ধরনের মানে সুযোগ দুষ্কৃতীরা পায়,
তাহলে সেই সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা কার্যত অসম্ভব। আমি তার সঙ্গে একটা বাক্য শুধু, হ্যাঁ আমি আসছি নজরুল্লাহ, একটা বাক্য যোগ করব, সেটা হচ্ছে যে করেনি, অনিচ্ছাকৃতভাবে করেনি নাকি ইচ্ছাকৃতভাবে করেনি। আমি আশা করব যে সত্যি সত্যি প্রশংসনীয় কাজ বেঙ্গল এসটিএফ এরটা হবে যদি সেইটাও তারা খুঁজে বের করে যে কারা গাফিলতিটা করলো এবং যারা গাফিলতিটা করলো তাদের যদি শাস্তি প্রদান করা যায়। নজরুল্লাহ কিছু বলছিলেন। আমি যেটা বলতে চাইছি, পাসপোর্টের কথা বলুন আর এই বন্দুক এবং গুলির কথা বলুন, এটা হচ্ছে কিন্তু সরকারি পদে অসৎ লোকদের বসানোর জন্য, দুর্নীতির জন্যে। তো আপনি যদি দুর্নীতিপরায়ণ পলিটিশিয়ানদের মুখ্যমন্ত্রী মন্ত্রী করে রাখেন তাহলে এটা কোনোদিন বন্ধ হবে না। আর আপনি যেটা বলছেন যে স্টেপ বের করে, স্টেপের ক্ষমতা নেই বের করে। আমি এইখান থেকে বলবো যে নির্বাচন এলেই দেখা যায় যে অস্ত্র উদ্ধার, অস্ত্রের যোগান কোথা থেকে আসছে, বিস্ময়বোধক বাক্য আমাদের সামনে উড়ে উড়ে আসে মঞ্চের ওপর থেকে। আমি বলছি বিষয়টা খুব সহজ, যেটা বেঙ্গল এসটিএফ করছে সেটা যদি কন্টিনিউড হয়, অর্থাৎ ক্রিমিনালদের হাতে অস্ত্র এবং কার্তুজের যোগান বন্ধ করা যায়, একমাত্র পশ্চিমবঙ্গে এই যে রক্তের হোলি খেলা হয় নির্বাচন এসে গেলেই সেটা বন্ধ হবে। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যারা নিখাত রাজনৈতিক, সেটা হচ্ছে 2026 পরের বছর ভোট, দুয়ারে মার হবে, বিরোধী দল করলে মেরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। প্রকাশ্যে বলা শুরু হয়ে গেছে এখনই। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে হুমকি হুঁশিয়ারি কুকথার রাজনীতি। সোমবার বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। এই সম্মেলনে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা ও এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামীকে। বিজেপিকে তার হুঁশিয়ারি 2026-এ দুয়ারে কেলানি। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। তৃণমূল নেতা যখন প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তখন মঞ্চে ছিলেন তৃণমূলের বোলপুর টাউন সভাপতি সুকান্ত হাজরা, রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন, বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস। বিজেপি যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না। বিরোধীদের কটাক্ষের মুখেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ বিতর্কিত তৃণমূল নেতা। না না, বিতর্কিত নয় মা, এটাই তো তৃণমূলের কর্মসূচি, এটাই তো তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের রুচি, এটাই তৃণমূলের এজেন্ডা। ও পুরস্কৃত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে ডেকেও পাঠাতে পারেন, এত সুন্দর হবে, এত মিষ্টি করে আক্রমণ করেছেন, ডাকবে না ওকে? বলেছি অবশ্যই দুয়ারে কেলানি কারা রাখবে, প্রত্যেকটা মায়েরা বোনেরা দুয়ারে কেলানি রাখবে। সেই মায়েরা 2026 সালে যদি মমতা ব্যানার্জি হাত শক্ত না হয়, তাদের মনে এসে গেছে যে তারা লক্ষ্মী ভান্ডার পাবে না। যদিও বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টি থেকে দূরত্ব তৈরি করেছে। যারা এই ধরনের কথা বলছে আমি মনে করি তারা ঠিক বলছে না, এতে দলের ভাবমূর্তি খারাপ হয়। সুতরাং তাদেরকে বলছি এটা দলের কথা নয়, এটা তাদের ব্যক্তিগত কথা। কয়েকদিন আগেই মালদার হরিশ্চন্দ্রপুরে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। হুমকি হুঁশিয়ারি ট্র্যাডিশন চলছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। দিল্লির বিধানসভা ভোটের ফল বেরোতে দেখা গেল পদ্মঝড়ে উড়ে গেছে আপের ঝাড়ু। প্রথমবার ভোটে জিতে মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন রেখা গুপ্ত। প্রায় 27 বছর পর দিল্লিতে জিতেছে বিজেপি। আর শুধু আপই ক্ষমতাচ্যুত হয়নি, হেরেছেন দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। আর কংগ্রেস এসে থামলো সেই শূন্যতে। এখন এই সাফল্যে এ রাজ্যেও তেরে ফুরে ওঠা বিজেপি শেষমেশ সামনের বছর বিধানসভায় কতটা প্রভাব ফেলতে পারে সে তো বলবে সময়। তার আগে অ্যানিমেশনে এটা নিয়ে রসিকতা করার জন্য আবার কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ। देखे जरा इसमें कितना है दम, झाड़ू का जमाना खत्म, दिल्ली में कमल खिला। देखे जरा किसमें कितना है दम, झाड़ू का जमाना खत्म, टूटे इंडिया। अब गाड़ी में घोटाला हो गया जेल, पप्पू का हाथ भी छोड़ा, इलेक्शन में भी फेल। देखे जरा किसमें कितना है दम, झाड़ू का जमाना खत्म, कांग्रेस लुट गया। কিস দেবেন না প্লিজ।